আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সাউন্ড এবং লেখা ক্লিয়ার আছে কিনা দ্রুত কমেন্ট করে জানাবেন। যারা আমরা অনলাইনে আছি দ্রুত কমেন্ট করে জানাবো সাউন্ড এবং লেখা ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সবকিছু ক্লিয়ার আছে, যাক আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলেন আমরা ক্লাস স্টার্ট করে ফেলি, যেহেতু সবকিছু ক্লিয়ার। আচ্ছা, আজকে আমাদের টপিক দেওয়া আছে সরল ও যৌগিক মুনাফা, মানে সুদ কষার টপিক। খুব গুরুত্বপূর্ণ টপিক, খুবই গুরুত্বপূর্ণ টপিক। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন আসবেই আসবেই, এখান থেকে প্রশ্ন। আপনি অবশ্যই পাটিগণিতের এই চ্যাপ্টার সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন এবং এখান থেকে প্রশ্ন আসবেই। আমরা খেয়াল করি সুদ কষার প্রথমেই আচ্ছা, সুদ একটা হচ্ছে গিয়ে আমাদের সরল সুদ, আরেকটা জানি হচ্ছে আমরা চক্রবৃদ্ধি অথবা আমরা যৌগিক মুনাফা বলে থাকি। চক্রবৃদ্ধি সুদ বা যৌগিক মুনাফা বলে থাকি। হ্যাঁ, দুই জিনিস, একটা হচ্ছে চক্রবৃদ্ধি, আরেকটা হচ্ছে গিয়ে সরল সুদ। চক্রবৃদ্ধিটাকে আমরা আরেকটা নাম বলি হচ্ছে গিয়ে যৌগিক মুনাফা। প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে গিয়ে সরল সুদটা কি। সরল সুদটা হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ টাকার উপরে প্রতি বছরান্তে আপনাকে একটা সুদ বা মুনাফা দেয়া হবে, যেখানে টাকার পরিমাণের কোনো পরিবর্তন হবে না। আবারও বলি, খেয়াল করেন, সরল সুদটা কি? একটা নির্দিষ্ট পরিমাণ টাকার উপরে প্রতি বছরান্তে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ সুদ দেয়া হবে এবং এইখানে সরল সুদে টাকার পরিমাণের কোনো পরিবর্তন হয় না। যদি আমরা উদাহরণ হিসেবে বলি, ধরেন আপনি সরল সুদে 100 টাকা বিনিয়োগ করছেন 1 বছরের জন্য, 10% হারে। তার মানে 100 টাকার 10% হয় 100 টাকার 10% হয় 10 টাকা। তার মানে এই যে 1 বছরের যে আপনি ইনভেস্ট করছেন, এই 1 বছর পরে গিয়ে আপনি এই 10 টাকা সুদ পাবেন। 1 বছর পরে গিয়ে আপনি 10 টাকা সুদ পাবেন। যদি আপনি 2 বছরের জন্য করেন তাহলে পাবেন হচ্ছে কয় টাকা? 20 টাকা। যদি আপনি 2 বছরের জন্য না করে আপনি 3 বছরের জন্য করেন তাহলে পাবেন হচ্ছে 30 টাকা। যদি 4 বছরের জন্য করেন তাহলে 40 টাকা, 5 বছরের জন্য করলে 50 টাকা। এখন আপনি 3 বছর ধরেন 1 বছরের জন্য করছেন, তাহলে পাবেন কয় টাকা? 10 টাকা। যদি আপনি 1 বছর না করে 3 বছর করতেন, কত টাকা পাবেন? 30 টাকা পাবেন। এই ক্ষেত্রে এই যে 100 টাকা আসল, যে 100 টাকা আপনি ইনভেস্ট করছিলেন আসল, এই টাকার কোনো পরিবর্তন হবে না, এই টাকাটা এই টাকাই রয়ে যাবে। যদি 3 বছর পরে গিয়ে বলেন আমার আসল টাকা ফেরত দেন, তাহলে সে কিন্তু আপনাকে এই 100 টাকাই ফেরত দেবে, যেখানে টাকার কোনো পরিবর্তন হবে না। যেই টাকাটা আপনি বিনিয়োগ করছেন, 3 বছর পরে গিয়ে যদি আপনি এই টাকাটা ফেরত চান যে আমার টাকাটা আমি নিয়ে যাব, সে আপনাকে 100 টাকাই ফেরত দিবে। কিন্তু প্রতি বছরান্তে আপনি কি পেয়ে যাবেন? সুদ পেয়ে যাবেন। প্রতি বছরে 10 টাকা করে এইভাবে করে আপনি সুদ পেয়ে যাবেন। এটা হচ্ছে সরল সুদ। তাহলে সরল সুদে আমরা যেটা জানলাম যে নির্দিষ্ট বছরান্তে আমি সুদ পেয়ে যাব এবং এখানে আসল টাকার কোনো পরিবর্তন হবে না। আর চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে গিয়ে, ধরেন আমি 100 টাকাই বিনিয়োগ করলাম, 100 টাকা বিনিয়োগ করলাম 10% হারে।
এক বছর যদি আমি বলি, এক বছর না, আমরা যদি বলি 2 বছরের জন্য বিনিয়োগ করছি, কয় বছর? 2 বছর। তাহলে 100 টাকার 10% হয় কয় টাকা? 10 টাকা। তার মানে এই যে 100 টাকা এই জায়গায় দেখাই দিছিলাম, 100 টাকা 10% কয় টাকা হয় এখানে দেখাইছি। 100 টাকার 10% হয় কত টাকা? 10 টাকা। এইখানে খেয়াল করেন, আমি কি বলছিলাম আপনাকে, 100 টাকা যদি আমি 1 বছরের জন্য ইনভেস্ট করি তাহলে কয় টাকা পাচ্ছি? 10 টাকা পাচ্ছি। তাহলে 3 বছরের জন্য যদি আমি ইনভেস্ট করি তাহলে কত টাকা পাচ্ছি? 30 টাকা পাচ্ছি। এখানে 3 কি করে দিছি? সরাসরি গুণ করে দিছি। কথা বলেন চক্রবৃদ্ধি। যদি চক্রবৃদ্ধি বা যৌগিক মুনাফার কথা বলি, তাহলে সেক্ষেত্রে যেটা করতে হয়, প্রতি বছরের সুদ নির্ণয় করতে হয় প্রথমে। এই সুদ পরবর্তী বছরে আসলের সাথে যোগ করতে হয়। যোগ করার পরে ওইটা পরবর্তী বছরের আসল হিসেবে গণ্য হবে। যেমন আপনি 100 টাকা ইনভেস্ট করছেন 10% হারে 2 বছরের জন্য, তাহলে 100 টাকার 10% হয় 10 টাকা। এটা প্রথম বছর। প্রথম বছর গিয়ে আপনি কি পাবেন? এই 10 টাকা সুদ পাবেন। প্রথম বছর গিয়ে এই 10 টাকা আপনি সুদ পাবেন। পরবর্তী বছরের জন্য যখন আপনি সুদ কাউন্ট করতে যাবেন বা সুদ নির্ণয় করতে যাবেন, তখন ওই যে 100 টাকা আসল ছিল তার সাথে এই যে সুদ পাইছিলেন 10 টাকা, তা প্রথমে যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত হচ্ছে? 110। এই 110 টাকা পরবর্তী বছরের আসল, এর 10% নির্ণয় করতে হবে। 10% নির্ণয় করে যেই টাকা আসে সেই টাকা দ্বিতীয় বছরের কি হিসেবে? দ্বিতীয় বছরের সুদ হিসেবে গণ্য হবে। আর যদি বলেন 2 বছর পরে আমি টাকা নিয়ে নিব, তাহলে আপনাকে 2 বছর পরে টাকা দিবে হচ্ছে গিয়ে 121 টাকা। খেয়াল করেন, ভালোভাবে খেয়াল করেন, বুঝে নেন। প্রথমে আপনাকে আমি আলাদা করে সরল আর যৌগিক মুনাফা বা চক্রবৃদ্ধির সুদ বুঝিয়ে নিচ্ছি, কারণ এরপর আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। সরল মুনাফায় আপনাকে যেটা বলছি, প্রতি বছর শেষে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ সুদ পাবেন, এবং এই ক্ষেত্রে সরল সুদের ক্ষেত্রে আসল টাকার কোনো পরিবর্তন হয় না। 3 বছর পরে গিয়ে যদি আপনি আসল টাকা ফেরত চান, তাহলে আপনাকে ওই যে 100 টাকা ইনভেস্ট করছেন ওই 100 টাকায় হাতে বুঝাই দেওয়া হবে। কিন্তু প্রতি বছর আনতে আপনি কি পাবেন? সুদ পাবেন। 1 বছরের জন্য করলে 10 টাকা পাইলেন 10% হারে, আর যদি বলেন 3 বছর তার মানে 30 টাকা পাবেন। এবার আসেন চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ বলছি যে আমরা প্রতি বছর আনতে যে সুদ আসবে ওই সুদ পরবর্তী বছরে আসলের সাথে যোগ হয়ে ওইটা আসল হিসেবে গণ্য হবে। এখন এই কথা দ্বারা কি বোঝানো হচ্ছে? 100 টাকা আমি 10% হারে 2 বছরের জন্য ইনভেস্ট করলাম, তাহলে 100 টাকার 10% হয় 10 টাকা। তাহলে প্রথম বছরে আমি যে সুদ পাবো, প্রথম বছরের সুদ পাবো সেটা হচ্ছে কত টাকা? 10 টাকা। এবার যদি আমি দ্বিতীয় বছরের সুদ ধরতে যাই, সেক্ষেত্রে এই যে আমার আসল ছিল 100 টাকা, এই 100 টাকার সাথে ওই যে সুদ পাইছি 10 টাকা, এই 10 টাকা যোগ হবে। যোগ হয়ে দ্বিতীয় বছরের আসল হচ্ছে গিয়ে কত টাকা? দ্বিতীয় বছরের আসল হচ্ছে গিয়ে 110 টাকা। এবার আপনি কিন্তু ওই যে 100 টাকা ইনভেস্ট করছেন তার উপরে সুদ ধরলে হবে না, ধরতে হবে 110 টাকার উপরে। 110 টাকার উপরে কত পার্সেন্ট? এই যে 10% হারে আপনি বিনিয়োগ করছেন, তো 10% হারে কত আসে? 11 টাকা আসে। তার মানে দ্বিতীয় বছরের সুদ পাচ্ছেন কি? এখানে প্রথম বছর সুদ পাইছিলেন 10 টাকা, কিন্তু দ্বিতীয় বছর সুদ পাচ্ছেন কি? 11 টাকা। কেন? কারণ ওই যে 10 টাকা সুদ আসছিল সেটা আসলের সাথে যোগ হয়ে টাকার পরিমাণ তো বেড়ে গেছে, আসল টাকার পরিমাণ বাড়ছে। এখানে কি আসল টাকা চেঞ্জ হয়েছে? সরল সুদে আসল টাকা চেঞ্জ হয় নাই, কিন্তু চক্রবৃদ্ধি সুদে এই যে আসল টাকা প্রথমে ইনভেস্ট করছিলেন 100 টাকা, কিন্তু 1 বছর পরে গিয়ে আসল টাকা হয়ে গেছে কত টাকা? 110 টাকা। এবার এখান থেকে সুদ নির্ণয় করে নিয়ে আসছেন কত টাকা? 11 টাকা। ওই 11 টাকা আবার তৃতীয় বছরে যখন সুদ নির্ণয় করতে যাবেন, তখন গিয়ে ওই 110-এর সাথে 11 যোগ হয়ে 121 টাকা হবে দ্বিতীয় বছরের আসল। আর যদি আপনি তৃতীয় বছরের জন্য ইনভেস্ট না করেন, বলেন যদি টাকা দিয়ে দেন, তাহলে সে আপনাকে কিন্তু এই 100 টাকা আর ফেরত দিতে পারবে না, দিবে কি? 121 টাকা। এই হচ্ছে চক্রবৃদ্ধি বা যৌগিক মুনাফা। আশা করি সবাই ক্লিয়ার। দ্রুত কমেন্ট করবেন, দ্রুত কমেন্ট করে জানাবেন। চলেন আমরা কোশ্চেনে যাই। কোশ্চেনে আমাদের প্রথমে যেটা বলছে সুদ নির্ণয় সম্পর্কে কথা বলছে। আচ্ছা, তার আগে জানতে হবে এটা আমাদের সরল সুদের প্রশ্ন। সরল সুদের প্রশ্ন সলিউশনের জন্য আপনাকে
যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে গিয়ে খাতায় লিখে নেবেন। আই সূত্র জানতে হবে। সূত্র সূত্র হচ্ছে গিয়ে আই ইকুয়াল PNR, এইটা হচ্ছে সূত্র। আই ইকুয়াল PNR। আই মানে কি? আই মানে হচ্ছে গিয়ে সুদ বা মুনাফা। পি মানে হচ্ছে এখানে আসল বা মূলধন। এন মানে হচ্ছে এখানে বছর, আর আর মানে হচ্ছে গিয়ে সুদের হার বা মুনাফার হার বলা যেতে পারে। সুদের হার বা মুনাফার হার। তো আমরা সরল সুদের সকল প্রশ্ন এই সূত্রে কমপ্লিট করে ফেলতে পারবো। এই এক সূত্রেই সকল প্রশ্ন সলিউশন করা যায়। তো ভালোভাবে খেয়াল করেন, আপনি যদি এক দুটা প্রশ্ন বুঝতে পারেন সুন্দর করে, বাকি প্রশ্ন নিজেরাই সলভ করতে পারবেন। কেন? কারণ এই যে এখানে IPNR যে চারটাকে দেখতে পারতেছেন, এই চারটার যে কোনোটাই আপনার কাছে প্রশ্নে জানতে যাবে, আর যেটা জানতে চাওয়া হবে সেটা বাদে বাকিগুলোর মান প্রশ্নে দেয়া থাকবে। তবে ওই মানগুলো সূত্রে বসাতে পারলেই আমার প্রশ্নের সলিউশন চলে আসবে। ধরেন আই জানতে চাইছে, সুদ সম্পর্কে জানতে চাইছে, তার মানে PNR এই তিনটার ভ্যালু প্রশ্নে দেয়া থাকবে। ওই তিনটার মান যদি আমি এই সূত্রে এনে বসাই তাহলে আমার উত্তর চলে আসবে। তাহলে খেয়াল করেন, আই মানে হচ্ছে কি সুদ অথবা মুনাফা, পি মানে হচ্ছে গিয়ে আসল বা মূলধন, এন মানে হচ্ছে গিয়ে বছর, আর আর মানে হচ্ছে সুদের হার বা মুনাফার হার। আচ্ছা, একটা কথা সবসময় মনে রাখবেন, এই যে সরল সুদের এইখানে লেখা আছে আই ইকুয়ালস PNR, এই যে মুনাফার হার বা সুদের হার, এটাকে সবসময় দেখবেন পার্সেন্টেজ আকারে প্রশ্নে বলা আছে। যেমন এই যে খেয়াল করেন, শতকরা বার্ষিক কি লেখা আছে? শতকরা বার্ষিক সুদের হার 60 টাকা হলে, শতকরা বার্ষিক সুদের হার 60 টাকা হলে, তার মানে সুদের হার এখানে বলা হচ্ছে 7%, 7% বলা হচ্ছে। 7% কি আমরা কি লিখি? 7/100 লিখি। 7% কি লিখি? 7/100। তো এই যে সুদের হার, এটা সবসময় পার্সেন্ট আকারে থাকে, আর যেহেতু পার্সেন্ট আকারে থাকে তাহলে নিচে সবসময় একটা কি থাকবে? 100 থাকবে। নিচে সবসময় একটা 100 থাকবে। তো প্রথমে আমাদের যে টাইপ দেওয়া হয়েছে সেটা হচ্ছে সুদ নির্ণয়ের টাইপ। তো আমরা প্রশ্ন পড়ি, শতকরা বার্ষিক সুদের হার 7 টাকা হলে, তার মানে আমি দেখতে পেলাম এই চারটার মধ্যে আমার কাছে প্রথমে যেটার মান দেওয়া আছে সেটা হচ্ছে আর এর মান। সুদের হার সম্পর্কে প্রশ্নে দেওয়া আছে শুরুতেই কত? 7%। তাহলে আমি লিখবো 7/100, 650 টাকার। তার মানে এই যে প্রিন্সিপাল অ্যামাউন্ট, যেটা আসল টাকা, সেটা বলা হচ্ছে 650 টাকা। তাহলে আমি প্রিন্সিপাল অ্যামাউন্ট লিখলাম 650 টাকা। 6 বছরের সুদ, 6 বছর, তাহলে এই যে এখানে এন নাম্বার অফ ইয়ার মানে বছর, এটা বলা আছে হচ্ছে 6 বছর। সুদ কত? তার মানে প্রশ্নে আই সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা এখান থেকে কাটাকাটি করি, এই একটা জিরো এই একটা জিরো কেটে দিলাম। 5 দ্বারা 10 কে কাটলে পাবো 2, 5 দ্বারা 65 কে কাটলে পাবো হচ্ছে 13, 2 দ্বারা 6 কে কাটলে পাবো হচ্ছে 3, 3 13 39, 39 আর 7 যদি গুণ করি তাহলে 7 নং 63 3, হাতে থাকে হচ্ছে গিয়ে 6, 321 আর 6 27, 273 টাকা। কোথায় আছে? খ নাম্বার অপশনে দেওয়া আছে 273 টাকা, এই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, 273 টাকা অনেকে অ্যান্সার করছেন, কারেক্ট আছে। আপনারা বুঝছেন? অনলাইন ক্লিয়ার কিনা কমেন্ট করলে আমরা পরবর্তী প্রশ্নে যেতে পারবো। দ্রুত কমেন্ট করে দিবেন, হ্যাঁ? আচ্ছা, আরেকবার বলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। আরেকবার বলতেছি এবং সেই সাথে শুনে রাখেন, যদি লিখিত আকারে কেউ জানতে চান যে স্যার এটা লিখিত আকারে কিভাবে লিখবো, লিখিত আকারেও এই একই ভাবে লিখবেন, এই যেভাবে লিখে দিছি। লিখিত আকারে আপনি এক্সট্রা যে কষ্টটা করবেন সেটা হচ্ছে গিয়ে, খেয়াল করেন। আচ্ছা, এটা সবাই আশা করি লিখছেন। 1 নাম্বারের অঙ্কের সাথে মিলছে না, তো কোন 1 নাম্বারের অঙ্কের সাথে খুঁজতেছেন সেটা বলতে পারলাম না, কারণ আমি তো আর দেখতেছি না। আপনার কোনো অঙ্কের সাথে মেলানোর কোনো প্রয়োজন নাই, স্লাইড দেওয়া আছে, স্লাইডে কোশ্চেন সলভ করতেছি, এখান থেকে শেখেন।
আপনার অন্য কোথাও গিয়ে খোঁজার দরকার নাই। এখানে অনেক প্রশ্ন দেওয়া আছে, এগুলো শেখেন। এরপর আপনি দুনিয়ার সকল ম্যাথ বই থেকে এই টপিক নিয়ে যদি পড়াশোনা করতে চান, একই নিয়মে সলভ করতে পারবেন, কোনো প্যারা নেই। আচ্ছা আচ্ছা, ধরেন প্রশ্নটা যদি লিখিততে আসে, একটা ভালোভাবে বলে দিচ্ছি, কারণ লিখিতর ক্ষেত্রে এই নিয়মটাই ফলো করবেন। আপনি যেটা মাত্র এমসিকিউর জন্য দেখলেন, এইটাই লিখিতর জন্যই অ্যাপ্লাই করবেন। শুধু এখানে বাড়তি করে লিখবেন হচ্ছে গিয়ে, এখানে শুধু মানগুলো দেখাই দিবেন। এখানে মূলধন বা আসল লিখতে পারেন, পি সমান সমান লিখে দিবেন 650, বছর এন সমান সমান লিখবেন হচ্ছে গিয়ে 6, আর কি দেওয়া আছে, সুদের হার আর সমান সমান দেখাই দিবেন হচ্ছে গিয়ে 7% বা 7/100। আর প্রশ্নে কি জানতে চাইছে, সুদ। তার মানে সুদ আই সমান সমান নির্ণেয়। এই যে কথাগুলো আমি লিখে দিলাম, এই যে কথাগুলো লিখে দিলাম, শুধু এইটা এক্সট্রা ভাবে আপনি লিখিতর ক্ষেত্রে দেখাই দিবেন। ওকে, লিখিতর ক্ষেত্রে আমরা যেমন বলি না যে কি কি মান প্রশ্নে দেওয়া আছে, এগুলো প্রথমে উল্লেখ করে নেই, স্যাররা খুশি হয়। হ্যাঁ, স্যারও জানে যে কি কি মান দেওয়া আছে, কিন্তু একটু লিখে দিলে স্যাররা কি হয়, খুশি হয় যে ইনফরমেশন গুলো কি কি দেওয়া আছে। এর জন্য এখানে IPNR আমি বসাই দিলাম, মানও চলে আসে, কিন্তু IPNR কোথায় কি সেটা এখানে আলাদা করে দেখাই দিলাম। দেখাই দেওয়ার পরে তারপরে আপনি লিখলেন, এখানে সূত্র না লিখে লিখলেন যে আমরা জানি I equals PNR, এভাবে করে লিখে অ্যান্সার দেখাই দিবেন। আচ্ছা, তাহলে প্রশ্ন ছিল শতকরা বার্ষিক সুদের হার 60 টাকা হলে সুদের হার 7%, সুদের হার 7%, তার মানে এখানে সুদের হার প্রকাশ পায় হচ্ছে আর দ্বারা। 7% তার মানে হচ্ছে 7/100, 650 টাকার আসল টাকা এখানে বলা হচ্ছে 650, তার মানে পি এর ভ্যালু 650। 6 বছর, এন মানে হচ্ছে গিয়ে বছর, বছর এখানে 6। জানতে চাওয়া হয়েছে সুদ, সুদ মানে হচ্ছে এখানে আমরা জানি আই মানে হচ্ছে গিয়ে সুদ বা মুনাফা। তাহলে এখানে আমরা কাটাকাটি করলাম, এই একটা 0, এই একটা 0, 5 দ্বারা কেটে এখানে পেলাম 2, 5 দ্বারা কেটে পেলাম 13, 2 দ্বারা 6 কে কাট করলে পেলাম 3, 3 13 39, 39 আর 7 গুণ করলে 273, অ্যান্সার 273 টাকা। ঠিক আছে, তাহলে এই একই নিয়মে আপনারা লিখিত করে নিতে পারবেন। হ্যাঁ, ওকে, চলেন আমরা পরবর্তী প্রশ্নে আগাই। শতকরা বার্ষিক 15% সুদে 8,000 টাকার 6 মাসের সুদ। খেয়াল করেন, সূত্র হচ্ছে কি I equals PNR। তাহলে খেয়াল করেন, এখানে শতকরা বার্ষিক 15% সুদে, তাহলে সুদের হার এখানে কে, আর এর ভ্যালু বলা আছে হচ্ছে গিয়ে 15%, তাহলে আপনি কি লিখবেন 15/100। সুদের হার সব সময় পার্সেন্ট আকারে থাকবে এবং নিচে একটা সবসময় 100 চলে আসবে। মনে করেন সুদের হার জানতে চাইছে, তার মানে কি সুদের হার প্রশ্ন বলবে না, তখন আপনি সুদের হার X% ধরেন, A% ধরেন, R% ধরেন, যা খুশি ধরেন, কিন্তু লেখার সময় লিখবেন কি X% ধরলে লিখবেন X/100, A% ধরলে লিখবেন A/100, R% ধরলে লিখবেন R/100, নিচে 100 আনবেনি। সুদের হার যদি জানতেও চাওয়া হয়, সুদের হার যদি দেওয়া না থাকে, জানতেও চাওয়া হয়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনারা বলার আগে কি আমি আপনাদেরকে লিখিত নিয়ম দেখাই দিই নাই? এখন আবার ওই একই জিনিস বারবার রিপিট কেন করতেছে? লিখিত নিয়ম দেখাইলাম না মাত্র, দেখ আপনারা বলার আগেই তো আমি দেখাই দিছি। একই সূত্র, একই জিনিস, শুধু পাশে ইনফরমেশনটা লিখে দিবেন। এখন প্রতি প্রশ্নে কি ইনফরমেশনটা লেখার দরকার আছে আমার, বলেন তো? আপনারা কমেন্ট করেন, আমি বলবো না। প্রতি প্রশ্নেই কি আমার ইনফরমেশনটা লেখা দরকার আছে? হ্যাঁ, আমি কিন্তু শুরুতেই বলে দিছি যে আপনারা ইনফরমেশনটা পাশে শুধু লিখে দিবেন। হ্যাঁ, যারা যদি পরে জয়েন করে থাকেন, এই লাস্টবারের মতো বলে দিচ্ছে, দেখেন প্রত্যেক প্রশ্নেই যদি আমার ইনফরমেশন লিখতে হয়, তাহলে আমি তো আপনারা বেশি প্রশ্ন সলভ করাতে পারবো না।
এখানে আমি এক্সট্রা কি লিখতে বলছি, যদি আপনি লিখিত আকারে লেখেন, লিখবেন যে এখানে কি কি মান দেওয়া আছে। প্রথমে দেখলেন আপনি এখানে সুদের হার বলা আছে, তো সুদের হার আপনি চাইলে এখানে লিখতে পারেন যে সুদের হার, এখানে সুদের হার আর সমান সমান কত, 15%। তাহলে আপনি এখানে লিখলেন 15% বা 15/100। এরপরে দেওয়া আছে কি 8,000 টাকার, মানে এখানে আসল বলতেছে কি, আসল মানে হচ্ছে এখানে পি মানে হচ্ছে বলতেছে 8,000 টাকা। এরপরে বলতেছে 6 মাস, তাহলে এখানে বছর বলা আছে কি, বছর হচ্ছে এন সমান সমান 6 মাস বলা আছে, কিন্তু আমার এটা দরকার কিসে, আমার এটা দরকার হচ্ছে গিয়ে বছরে। কখনোই আমি মাস রাখবো না, কখনোই আমি কি রাখবো না, মাস রাখবো না। তাহলে মাস যেহেতু রাখবো না, এটা বছরে দরকার, তাহলে এন ইকুয়াল আমি লিখবো 6/12 কাটাকাটি বা 1/2, অর্ধেক বছর কাটাকাটি করে আপনি চাইলে 1/2, হাফ। 6 মাস মানে অর্ধেক। তাহলে আসেন দেখেন, আমি একটা জিনিস এখানে কিন্তু আপনাকে ক্লিয়ার করে দিয়েছি, কখনোই এটাকে মাস বলা থাকলেও মাসে রাখা যাবে না, বছরে কনভার্ট করতে হবে। বছরে কনভার্ট করার জন্য, মাসকে বছরে কনভার্ট করার জন্য নিচে কত নিয়ে আসবেন, 12। হঠাৎ করে কেউ জিজ্ঞেস করেন না 12 কোথায় পেলাম, 12 কেন আনছি, বছরে কনভার্ট করার জন্য। তাহলে খেয়াল করি আমরা আসল কত পাইছি, আসল পাইছি 8,000, তাহলে লিখলাম এখানে 8,000। বছর আমরা পাইছি কত, বছর আমরা পাইছি 6 মাস, তার মানে 6/12, বা আমরা চাইলে কি লিখতে পারি, হাফ লিখতে পারি। এই দুটো জিরো কাটলাম, 2 দ্বারা যদি আমি 80 কাটি তাহলে পাবো কত, 40, 4 15 60, আর একটা শূন্য, কত টাকা, 600 টাকা। কোথায় আছে, ঘ নাম্বার অপশনে আছে, এই যে 600 টাকা। অনেকে 600 অ্যান্সার করছেন, কারেক্ট আছে। 600 যারা অ্যান্সার করছেন তাদের অ্যান্সার কারেক্ট আছে। ক্লিয়ার কিনা বলে দেন, পরবর্তী প্রশ্নে চলে যাব। আপনারা ক্লিয়ার কিনা কমেন্ট করবেন। ভেরি গুড, ক্লিয়ার। পরবর্তী প্রশ্নে আগাই আমরা। খুব গুরুত্বপূর্ণ টপিক, প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন হয় না, এটা আপনারা সলভ করেন। এই কোশ্চেনটা আপনারা সলভ করে আমাকে অ্যান্সার দেন দ্রুত, মাত্র 30 সেকেন্ড সময় সলভ করে অ্যান্সার দেন। প্রত্যেকটা প্রতিযোগিতামূলক পরীক্ষায়, চাকরির পরীক্ষা, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন থাকবেই। দ্রুত 30 সেকেন্ড টাইম, 30 সেকেন্ডের মধ্যে এই প্রশ্ন সলভ করা যায়। 450 টাকা, 450 টাকা, অনেকের অ্যান্সার আসতেছে। ওকে, দ্রুত কমেন্ট করেন। অনলাইনে যারা আছেন দ্রুত কমেন্ট করবেন, যে চেষ্টা করবেন। অনেকে আছেন যে পারবেন না, তারাও চেষ্টা করবেন যে আমি মানটা বসাইতে পারি কিনা। হ্যাঁ, আমি এখান থেকে মান কি, কোনটা কিসের মান, এটা শিখছি কিনা আগে সেটা দেখেন। ঠিক আছে, যে স্যার করে না দিলে আমি পারবো না, এই জায়গা থেকে বেরোইতে হবে। স্যার করে দিলে আমি একমাত্র পারবো, পরীক্ষার হলে তো আর স্যার থাকবে না, তাই না? এর জায়গা থেকে আপনাকে খেয়াল করতে হবে এই যে এই কোনটা কিসের মান, এটাও যদি জানতে পারেন, তারপরে গিয়ে মান বসায় কিন্তু কাটাকাটি করতে একটু সময় লাগলো, কাটাকাটি পরবর্তীতে এক্সপার্ট হইতে পারবেন বাসায় প্র্যাকটিস করলে। মানটা আপনি বের করতে পারেন কিনা, পারছেন কিনা, এত দূর বুঝছেন কিনা, চেষ্টা করেন। 450 টাকা অ্যান্সার আসছে, 450 টাকা কারেক্ট অ্যান্সার আসার কথা। দেখেন, খেয়াল করেন, I equals PNR। তাহলে এখন প্রশ্ন থেকে কি প্রথমে আমরা পড়ি, প্রথমে কি দেওয়া আছে, 6% হারে, 6% হারে। তাহলে এই কি সবসময় পার্সেন্ট আকারে থাকে, সুদের হার। আর সুদের হার প্রকাশ করি আমরা কি দ্বারা, আর দ্বারা। তাহলে এখানে অবশ্যই আর এর ভ্যালু এটা, এই 6%, তাহলে আমরা লিখবো কি 6/100। সুন্দর। এরপরে বলতেছে 9 মাসে, তাহলে এখানে বছরের কথা বলে নাই, মাসের কথা বলছে। আমরা বলছি মাস বলা থাকলে সেটাকে অবশ্যই কিসে কনভার্ট করে নিবেন, বছরে। তাহলে বছরে কনভার্ট করার জন্য নিচে কি চলে আসবে, 12 চলে আসবে। যেই মাসটা বলা থাকবে ওই মাসের নিচে 12 নিয়ে এসে পড়বো, ইন্টু 10,000 টাকা, তার মানে আসল টাকা 10,000। তাহলে আমি এখানে পি এর ভ্যালু লিখলাম 10,000। সুদ কত হবে, তার মানে আই সম্পর্কে জানতে চাইছে। কাটাকাটি করি আমরা এখান থেকে, এই দুটো জিরো কাটলাম। 6 দ্বারা যদি 12কে কাট করি পাবো 2, 2 দ্বারা 100কে কাট করলে পাবো 50, 50 9 45, 450। 450 যারা অ্যান্সার করেছি তাদের অ্যান্সার কারেক্ট আছে। ভেরি গুড। পরবর্তী প্রশ্ন তাহলে আমরা আগালাম। আচ্ছা, সুদ দিয়ে প্রশ্ন আসলে আপনারা পারবেন কিনা কমেন্ট করেন। সুদ সম্পর্কে যদি প্রশ্নে জানতে চাওয়া হয়, পারবেন কিনা দ্রুত কমেন্ট করেন।
দ্রুত কমেন্ট করেন পারবেন কিনা। আমরা শুরুতেই বলছিলাম যে আই ইকুয়ালস পিএনআর, এই চারটা থেকে যে কোনো একটার মান প্রশ্নে থাকবে না, সেটা আপনাকে নির্ণয় করতে হবে। 4 নম্বর প্রশ্ন সম্ভবত দেখেন, 2% হার সুদে 100 টাকার 3 বছরের সুদ। আপনাকে এখানে অ্যামাউন্ট বলে দিছে কত টাকা, 100 টাকা। সুদ পাবেন কত পার্সেন্ট হারে, 2% হারে। তাই 100 টাকার 2% মানে কয় টাকা হয়, 2 টাকা হয়। 100 টাকার 2% মানে 2 টাকা। আর প্রতি বছরে 2 টাকা করে এইভাবে কয় বছর পাবেন, তাহলে 3 বছরে কয় টাকা হবে, 6 টাকা। আচ্ছা, তাহলে খেয়াল করেন, 100 টাকার যদি আমি 2% হার চিন্তা করি, তার মানে হচ্ছে গিয়ে 2 টাকা। আর 2 টাকা করে প্রতি বছর যদি পাই, তাহলে 3 বছরে পাবো হচ্ছে কয় টাকা, 6 টাকা। আবার এখানে বলতেছে ওই টাকা বলতে কাকে বোঝানো হচ্ছে, এখানে যে ওই টাকা বলতেছে, ওই টাকা বলতে এখানে বোঝানো হচ্ছে কাকে, 100 টাকাকে। 100 টাকার 3% হারে মানে কি, 100 টাকার 3% মানে কি, 3 টাকা। এইভাবে করে কয় বছর, 3 বছর, তার মানে কয় টাকা হবে, 9 টাকা। তার মানে এই অংশতে সুদ পাইতেছি কয় টাকা, আর এই জায়গার থেকে সুদ পাবো কয় টাকা। এই দুইটার মধ্যে পার্থক্য জানতে চাইছি। অ্যান্সার 3 টাকা, অ্যান্সার হচ্ছে 3 টাকা। হ্যাঁ, ভালোভাবে বুঝেন। প্রশ্ন বলতেছে 2% হার সুদে 100 টাকার 3 বছরের সুদ অপেক্ষা, পার্থক্য জানতে চাইছে। কিভাবে বুঝলাম, এই যে মাঝখানে অপেক্ষা বলা আছে, অপেক্ষা, পার্থক্য, বিয়োগফল, হ্যাঁ, তারপরে ব্যবধান, অন্তর, এগুলো যদি বোঝায় তাহলে সেটা মানে হচ্ছে বিয়োগফল জানতে চাইছে, বিয়োগ করে দিতে হয়। 2% হার সুদে 100 টাকার 3 বছর, তাহলে আমাকে প্রথমেই খেয়াল করতে হবে এখানে কি কি মান দেওয়া আছে। এখানে দেওয়া আছে একটা আসল টাকা। যদি আপনি সূত্র ফেলেও করতেন তাহলে কি লিখতেন, আই ইকুয়ালস পিএনআর লিখতেন। আপনি প্রথমে বের করতেন, এখানে আসল দেওয়া আছে 100 টাকা, বছর বলতেছে 3 বছর, সুদের হার বলতেছে 2%, তাহলে আপনি এখানে লিখলেন 2/100, 100 কেটে দিতেন, 6 পেতেন। তার মানে এখানে ইন্টারেস্ট পেলেন কয় টাকা, 6 টাকা। 2% কিভাবে 2 টাকা হয় স্যার, 2% কিভাবে 2 টাকা হয়, আপনি 1/50 পান। 2% আপনি লিখছেন হচ্ছে গিয়ে 2/100 লিখছেন। আমি তো আপনারা বলি নাই যে 2% মানে 2 টাকা, আমি বলছি 100 টাকার 2%। কথা শুনতে হবে আপনাকে, হ্যাঁ, ভালোভাবে খেয়াল করেন কি বলি, এটা খেয়াল করতে হবে আপনাকে। আমি তো আপনাদের 2% মানে 2 টাকা বলি নাই। কত টাকার 2%, 100 টাকার 2%। এই যে দেখেন, 100 টাকার 2% যদি আমি বলি, 100 টাকার 2%, 100 কাটা 2 টাকা থেকে যায়, বুঝছেন? হ্যাঁ, কথা খেয়াল করতে হবে তো। আচ্ছা, এরপরে যেটা বলতেছিলাম, আবার এখানে বলতেছে 3% হারে, 3% হার সুদে ওই টাকা। ওই টাকা বলতে কাকে বোঝানো হচ্ছে, এই যে 100 টাকা, এই 100 টাকাকেই বোঝানো হচ্ছে। তার মানে আবারও যদি আমি সূত্রে ফেলে করি, তাহলে আই ইকুয়ালস পি এন আর, পি এর ভ্যালু এখানে ওই 100 টাকাই। এরপরে এন এর ভ্যালু বলতেছে কয় বছর, এই যে এখানে 3 বছর দেওয়া আছে, 3 বছর। সুদের হার বলতেছে এখানে 3%, তাহলে 3% মানে 3/100, 100 কাটা 3 দিনে হচ্ছে কত, 9। তাহলে এইখান থেকে আবার সুদ পেলাম 9 টাকা। এই দুইটা সুদের মধ্যে পার্থক্য, তাহলে এই জায়গায় পাচ্ছি 9 টাকা, এখানে পাচ্ছি হচ্ছে গিয়ে 6 টাকা। এই যে দুইটার পার্থক্য হচ্ছে গিয়ে 3 টাকা। তো এটা না লিখেও করা যায় যদি আপনি বুঝতে পারেন যে 100 টাকার 2% মানে হচ্ছে 2 টাকা হয়, 3 বছরে হয় 6 টাকা। আবার 100 টাকার 3% হয় 3 টাকা, 3 বছরে হয় 9 টাকা। তো 9 আর 6 এর মধ্যে পার্থক্য 3 টাকা। লেখারই প্রয়োজন পড়ে না যদি আপনি বুঝতে পারেন। না, বুঝতে তখনই পারবেন যখন আপনি বারবার করে প্র্যাকটিস করবেন, কোনটা কিসের ভ্যালু সেটা মাথায় ধরে রাখতে পারবেন। হ্যাঁ, আশা করি ক্লিয়ার। আমরা পরবর্তী প্রশ্নে আগাম। মুনাফার হার নির্ণয় বা সুদের হার নির্ণয় সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। খেয়াল করি আমরা, ওই একই সূত্র স্যার, এখানে সূত্র চেঞ্জ হবে না, কেন চেঞ্জ হবে, ওই একই সূত্র।
ওই সূত্রের উপরেই প্রশ্ন সলভ করব। চেঞ্জ যখন হবে, সূত্র পরিবর্তন করতে হলে আমি নিজেই বলে দিব। হ্যাঁ, কিছু প্রশ্ন আছে যেখানে গিয়ে সূত্র চেঞ্জ করার দরকার পড়তে পারে, সেক্ষেত্রে আমি বলে দিব। খেয়াল করে, মুনাফার হার নির্ণয়, তার মানে সুদের হার নির্ণয়। সুদের হার নির্ণয়ের জন্য ওই সূত্রই একটাই, আই ইকুয়ালস পিএনআর। তাহলে এই সূত্রতে অনেকে যেটা আমরা করি, মুনাফার হার বলছে, আমি যেটা করতে নিষেধ করি। মুনাফার হার নির্ণয় করতে বলছে, তার মানে আর এর ভ্যালু জানতে চাইছে। আমরা অনেকেই যেটা করি, আই ডিভাইডেড বাই পিএন গুণাকারে আছে, এই পাশে চলে আসলে ভাগ, ইকুয়াল দিয়ে আর এখানে রেখে তারপরে সূত্র এইটাকে ধরে প্রশ্ন সলিউশন করি। করলে ভুল হবে তা বলবো না, এইটাও যদি আমি করি, এই সূত্রে ফেলে যদি প্রশ্ন সলভ করি, করলে ভুল হবে তা বলবো না। কিন্তু অনেকে যেটা প্রবলেম হয়, যে এই যে আর এর নিচে সবসময় একটা 100 থাকে, ইকুয়েশন করতে গিয়ে অনেকে এই 100টা নিয়ে একটা প্যাচ লাগায়। গণিতে এমনি অনেকে দুর্বল, কাটাকাটি করতে গেলে তো মাশাআল্লাহ আরো একটা সমস্যা হইতে পারে যারা দুর্বল। তা এর জন্য আমি তাদের জন্য বলি যে এই সূত্রটাকে কখনোই পরিবর্তন করতে যাবেন না। এইখান থেকে আই জানতে চাক, পি জানতে চাক, এন জানতে চাক, আর জানতে চাক, যা খুশি জানতে চাক, এই সূত্রের উপরেও যদি আপনি ফেলে প্রশ্ন সলিউশন করেন, কোনো ক্ষেত্রেই ভুল হবে না। শুধুমাত্র যাকে জানতে চাওয়া হয়েছে তাকে বাদ দিয়ে বাকিগুলোর মান তো দেয়া থাকবে, ওই মানগুলো বসাই দিবেন। দেখেন আমি কিভাবে করি। আর জানতে চাইছে, তাই বলে কি আমি সূত্র পরিবর্তন করব? আমি করব না। না করে কি উত্তর হবে? অবশ্যই হবে। শতকরা বার্ষিক কত হার সুদে, তাহলে এখানে আমার কাছে আর এর ভ্যালু জানতে চাইছে। আর এর ভ্যালু যেহেতু জানতে চাইছে, আমি ধরে নিলাম বার্ষিক সুদের হার R%। R% যদি আমি বলি বার্ষিক সুদের হার কত, আমি ধরে নিলাম R%, যেহেতু সুদের হার দেয়া নাই। আপনি A%, B%, X%, Y%, Z%, যা খুশি ধরতে পারেন, সমস্যা নাই। আমি R%ই ধরলাম, যেহেতু সুদের হার প্রকাশ পায় আর দ্বারা, আমি ধরেও নিলাম যে R%। তো আমি R% কিন্তু লেখার সময় কি লিখবো? R/100 লিখে রাখবো। লিখলাম কত টাকার? 450 টাকার। তাহলে আমার এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে গিয়ে 450 টাকা। 12 বছরের সুদ, 12 বছরের সুদ, তার মানে আমি বছর পেলাম এখানে 12। 12 বছরের সুদ কত টাকা হবে? সুদ হবে 162 টাকা। তাহলে আয়ের ভ্যালু পেলাম 162। এবার এই একটা জিরো, এই একটা জিরো আমি এখান থেকে কেটে দিলাম। 5 দ্বারা কাটলে আমি পাবো 2, 5 দ্বারা কাটলে আমি পাবো 9, 2 দ্বারা 12কে কাটলে আমি পাবো 6। ওকে, 6 নং কত? 6 নং হচ্ছে গিয়ে 54। তাহলে 54, আর এখানে আর রয়ে গেল। তারপরে আমি কি করব? 162কে রেখে দিলাম। 54 এখানে গুণাকারে আছে, গুণাকারে আছে, এই পাশে চলে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। 54 দ্বারা 162কে কাটলে আমি কত পাবো? 3 পাবো। তাহলে এখানে আর সমান সমান কত? 3। অতএব কত পার্সেন্ট অ্যান্সার? 3%, অথবা বলতে পারি 3 টাকা। 3 টাকা মানে কি? 100 টাকায় 3 টাকা। 100 টাকায় 3 টাকা মানেই কত পার্সেন্ট? 3%। এখন উত্তরে পার্সেন্ট আকারেও থাকতে পারে, টাকা আকারেও থাকতে পারে। কি লেখা আছে? এই যে এখানে 3 টাকা লেখা আছে, দেখেন ক নাম্বার অ্যান্সার। আচ্ছা, অনেকে 3 অ্যান্সার করছেন। তা আমরা সূত্র চেঞ্জ করি নাই, যে আর জানতে চাইছে তাই পি এন কে আয়ের নিচে ভাগ আকারে নিয়ে গেলাম। নিলে কি হতো না? অবশ্যই হতো, কিন্তু চেঞ্জ করি নাই আমরা। চেঞ্জ না করলে কি আমাদের উত্তর আসবে না? কমেন্ট করেন অনলাইনে যারা আছেন, আসবে। তাই বলতেছি যে সূত্র পরিবর্তন করার প্রয়োজন নাই, সূত্র পরিবর্তন করার প্রয়োজন নাই, এর উপরেই প্রশ্ন সমাধান করে ফেলবেন। বুঝছেন কিনা? দ্রুত কমেন্ট করেন। ক্লিয়ার কিনা কমেন্ট করে ফেলেন, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে আগাই। ক্লিয়ার কিনা কমেন্ট করেন। ওকে, পরবর্তী প্রশ্নে আগাই আমরা। দেন এই কোশ্চেনটা আপনারা সলভ করে আমাকে অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার করবেন। 20 সেকেন্ড সময়, মাত্র 20 সেকেন্ড সময় দিলাম।
না, লিখিতর ক্ষেত্রে আপনি লিখবেন হচ্ছে শতকরা 3 টাকা, এইভাবে লিখবেন। হ্যাঁ, অথবা 3% লিখতে পারেন, সমস্যা নেই। লিখিতর ক্ষেত্রে তো আর আপনার ওইভাবে অপশন দেওয়া থাকবে না, আপনি লিখিতর ক্ষেত্রে লিখতে পারেন অতএব সুদের হার 3%, বা যদি আরেকটা ভাবে লিখতে পারেন সুদের হার শতকরা 3 টাকা। 5% আসছে না? আচ্ছা, আচ্ছা 5% অনেকে অ্যান্সার করছেন। 5% সঠিক কিনা আমরা দেখব। প্রশ্ন বলতেছে সরল হার সুদে 560 টাকা, তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট 560, 3 বছর, তার মানে এন এর ভ্যালু হচ্ছে গিয়ে 3, সুদ 84 টাকা হলে তাহলে আই হচ্ছে গিয়ে কত? 84। সুদের হার কত? তার মানে আর এর ভ্যালু জানতে চাইছে, আর এর ভ্যালু তার মানে r/100। এখান থেকে আমরা কি পাবো? 0 আর 0 কেটে দেই, 5 দ্বারা যদি আমরা কাট করি, 2 দ্বারা কাট করতে পারবো, তাহলে পাবো 5, 2 দ্বারা কাট করলে আমরা পাবো হচ্ছে কত এখানে? 28। আচ্ছা, তাহলে এবার 84, এই 5 ভাগাকারে ছিল, এই পাশে চলে আসলে গুণ, আর এখান থেকে পাবো হচ্ছে কত? 84। 84 আর এই 84 এখান থেকে পাওয়ার কথা বেসিক্যালি এরকম থাকার কথা, 84 আর থাকার কথা। তো খেয়াল করি, 84 ইন্টু 5/84 লিখতে পারেন, অথবা চাইলে এই লাইন থেকে কেটে দিতে পারতেন। সমান সমানের দুই পাশ কাটাকাটি করা যায়, তাহলে 84 আর 84 আমি এই লাইন থেকে কেটে আমি সরাসরি বলতে পারতাম আর ইকুয়াল 5। আর তা যদি না বুঝেন তাহলে খেয়াল করেন, 84 আর এর সাথে গুণাকারে ছিল, এই পাশে নিয়ে আসলে ভাগ, তাহলে এখান থেকে 84 84 কাটা, তাহলে এখানে আর সমান সমান কত পার্সেন্ট? 5% অ্যান্সার। এই যে খ নাম্বার অপশনে 5% দেওয়া আছে, তো 5% যারা অ্যান্সার করছেন অ্যান্সার কারেক্ট আছে। আশা করি 5% এইটা ক্লিয়ার। IPNR তার মানে সুদ, আসল, বছর, সুদের হার, যাই নির্ণয় করতে বলুক, সূত্র কয়টা? এই একটাই সূত্র, এই একটাই। আচ্ছা, ভিন্ন সূত্রের প্রয়োজন হতে পারে, আমি বলছি এটা আমি নিজেই বলে দিব। এখন যা শেখাচ্ছি তার উপরে ফোকাস করব আমরা। হ্যাঁ, পারা যাবে এটা? অনলাইন কমেন্ট করেন পারা যাবে কিনা, তাহলে আমি এটা আপনাদেরকে বাসার কাজ দিয়ে দিব। আচ্ছা করেন, আপনারা করেন, সলভই করেন, এখানেই করেন, নেন। কিছু প্রশ্ন বাড়িতে দিয়ে দিব কাজ, একই জাতীয় প্রশ্ন, কারণ আমার কাছে আরো টাইপ আছে। হ্যাঁ, সব টাইপ যদি আপনি শিখতে চান, আচ্ছা সব টাইপ যদি আপনি শিখতে চান, তাহলে একই জাতীয় সকল প্রশ্ন হয়তো আমরা ক্লাসে ধরতে পারবো না। হ্যাঁ, তাহলে একটু দ্রুত কমেন্ট করবেন, আর একটু নিচে রাখবো। পাঁচ পার্সেন্ট অ্যান্সার আসছে। তাহলে আই ইকুয়ালস PNR, তাই না? কত টাকা? 600 টাকা। আসল টাকা এখানে 606 বছর, তার মানে এন এর ভ্যালু হচ্ছে 6, সুদ পাওয়া যায় 180 টাকা, তাহলে আই এর ভ্যালু লিখবো 180। ফাইন। আর সুদের হার জানতে চাইছে, তাহলে লিখলাম r/100। 600 দুইটা শূন্য, 100 দুইটা শূন্য কাটা, তাহলে এখান থেকে হচ্ছে 180, আর এখানে 6 হচ্ছে 36, আর 36 দ্বারা যদি 180 কে আমরা কাট করি, তাহলে আমরা কত পাবো? 5 পাবো। তার মানে আর ইকুয়াল 5%। 5% অনেকেই অ্যান্সার করছেন, 5% কারেক্ট আছে। ফাইন। আচ্ছা, এটা তাহলে আপনারা পারছেন, আমরা পরবর্তী প্রশ্নে আগাবো। হ্যাঁ, একই জিনিস, একই কোশ্চেন। হ্যাঁ, একই কোশ্চেন আমি এখানে রাখলাম যাতে আপনারা পরে দেখে করে নিতে পারেন। হ্যাঁ, একই কোশ্চেন, এটা করে নিবেন আপনারা, ঠিক আছে? হাসান, গুরুত্বপূর্ণ একটা প্রশ্নে আসছি আমরা, খেয়াল করবো। হ্যাঁ, এই কোশ্চেনটা 10 সেকেন্ডেই করা যায়, খুব শর্টকাট সূত্র আছে, এটা একটু পরে আসবো। আমি আগে একটু প্রশ্নটা আপনারা বুঝাই, তারপরে আমি শর্টকাট দিচ্ছি। হ্যাঁ, 10 সেকেন্ডে করে ফেলতে পারবেন, এই সূত্র আছে, প্যারা নাই।
কিন্তু আমরা আগে একটু বুঝবো, না বুঝে করে ফেললে তো আর হবে না। এতক্ষণ পর্যন্ত যেসব প্রশ্ন সলভ করছেন সেগুলোতে যাকে জানতে চাওয়া হয়েছে সে বাদে বাকি সবগুলোর মান দেওয়া ছিল, প্রশ্নে দেওয়া ছিল। ধরেন সুদ জানতে চাই, সুদের হার জানতে চাইতে, তাহলে আর বাদে বাকিগুলোর মান পাইছি আমরা। তারপরে আমাদের কাছে সুদ জানতে চাইছে, তাহলে সুদ বাদ দিয়ে বাকিগুলোর মান পাইছি আমরা। এই প্রশ্নটার দিকে একটু ভালোভাবে তাকান। প্রশ্ন বলতেছে শতকরা বার্ষিক হার, শতকরা বার্ষিক কত হার সুদে। তাহলে প্রশ্নের প্রথম লাইন পড়েই, এই লাইনটা পড়েই আপনি জানতে পারলেন যে আপনার কাছে প্রশ্নে আর সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, আর সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। তার মানে আপনি বুঝতে পারলেন যে আমার কাছে তাহলে পি, এন আর হচ্ছে আই, এই তিনটার ভ্যালু দিয়ে দিবে। কারণ আগে আমরা আগের প্রশ্নগুলোতে তাই পাইছি, যার সম্পর্কে জানতে চাওয়া হয়েছে সে বাদে বাকি সবগুলোর মান প্রশ্ন দেওয়া ছিল, এরকমটা দেখে আসছি আমরা আগের প্রশ্নগুলোতে। কিন্তু এই প্রশ্নটি একটু ভিন্ন রকম যদি আমরা ভালোভাবে খেয়াল করি। এখানে কি সবকিছুর মান দেওয়া আছে? এখানে সবকিছুর মান কিন্তু চাইলেও খুঁজে পাবেন না। কেন? প্রথম লাইন পড়ে জানতে পারলেন যে আপনার কাছে আর সম্পর্কে জানতে চাইছে। এরপরে কি বলছে? যে কোনো মূলধন, তার মানে আসল টাকা এখানে বলে দেয় নাই, আসল টাকাটা এখানে বলা নাই। আচ্ছা, 8 বছরে একটা জিনিস আপনি এখন পাইলেন, সেটা কি? বছর। কত বছর? 8 বছর। সুদে মূলে 3 গুণ হবে। আয়ের ভ্যালু এখানে কি নাই, বলা নাই, এটাও ব্ল্যাঙ্ক, এটাও ব্ল্যাঙ্ক। তাহলে কিভাবে করব? আসি প্রথমে একটু বুঝে নিই। I ইকুয়ালস PNR এই সূত্রে ফেলেও করতে পারবো, শর্টকাট সূত্র আছে সেই সূত্র যেতে পারবো। আগে বুঝি, তারপরে শর্টকাটটা দেখবো নি। যেহেতু এখানে মান দেওয়া নাই, যেহেতু, আচ্ছা লিখিত আকারে দেখাবেন, এই যে দেখাই দিচ্ছি এটাই লিখিত আকারে আপনাদেরকে প্রথমেই দেখাই দিচ্ছি যে এই সূত্রের মধ্যে ফেলে আপনি লিখিত আকারে সলভ করতে পারবেন। ওকে, আচ্ছা এবার খেয়াল করেন, তাহলে এখানে খেয়াল করেন আসল টাকা এখানে বলা নাই। তাহলে এখানে আপনি ধরে নেন আসল পি সমান 100 টাকা ধরেন। ওকে, আমরা ধরে নিলাম যে আসল যেহেতু দেওয়া নাই, যে কোনো মূলধন, তাহলে আমি যদি 10,000 ধরি, 1 কোটি টাকা ধরি, হবে? অবশ্যই হবে। আপনি 1 লক্ষ টাকা ধরলেও হবে, আপনি 1 টাকা ধরলেও হবে। কারণ আসল দেয়া নাই, তো আমার যা খুশি আমি ধরতে পারবো এখানে। তা আমি ধরে নিলাম আসল 100 টাকা। এখন খেয়াল করেন, আসল যদি 100 টাকা হয়, বছর আপনার এখানে বলা আছে কি? বছর আপনার এখানে বলা আছে 8 বছর। আচ্ছা, এটাও আমি এখানে আলাদা করে লিখে রাখলাম। আমি এখান থেকে সুদ জানতে চাচ্ছি, সুদ। এখন বলতেছে 8 বছরের সুদে মূলে 3 গুণ হবে। 8 বছরের সুদ আর আসল মিলে 3 গুণ হবে। সুদ আর আসল মিলে যদি 3 গুণ হয়, তাহলে আমি এখানে লিখলাম সুদে মূলে 3 গুণ হলে 100 গুণ 3 সমান হচ্ছে কি? 300। সুদে মূলে মানে কি? সুদ আর আসল একত্রে। তার মানে এই যে 300 টাকা, এই যে 300 টাকা, এই 300 টাকা কি শুধু সুদ? না। এই 300 টাকা কি শুধু আসল? তাও না। এই 300 টাকা কি? সুদ এবং আসল মিলে। তার মানে এই 300 টাকা হচ্ছে সুদ আসল। তাহলে প্রশ্ন থেকে আপনি কি এখনো সুদ খুঁজে পাইছেন? না স্যার, পাই নাই। এখন সুদ খুঁজে নিতে হবে। তো সুদ খুঁজবো কিভাবে? এই যে এখন আমি সুদ আই সমান লিখব 300 মাইনাস 100। স্যার কি করলেন? 300 হইতেছে গিয়ে সুদ আসল, 300 হচ্ছে গিয়ে এখানে সুদ যোগ আসল, এই দুইটা মিলে কত? 300 টাকা। আর আমি আসল পাইছি কত টাকা? আসল পাইছি হচ্ছে গিয়ে 100 টাকা।
এখন আমি যদি এখান থেকে বিয়োগ করি, তার মানে আসল আর আসল বাদ চলে যাবে। বাদ চলে গেলে থেকে যাচ্ছে কে? বিয়োগ করে দিলে কত টাকা পাবো? তাহলে এই যে সুদ, এখান থেকে পেলাম 200 টাকা। তার মানে সুদাসল থেকে আসলকে বাদ দিলে সুদ পাওয়া যায়, সুদাসল থেকে সুদ বাদ দিলে আসল পাওয়া যায়। খেয়াল করেন, সুদাসল থেকে আসল বাদ দিলে সুদ পাওয়া যায়, সুদাসল থেকে সুদ বাদ দিলে আসল পাওয়া যায়। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। আর এখানে সুদের হার, সুদের হার আর সমান সমান নির্ণয় লিখে দিবেন। এই যে হয়ে গেল আপনার লিখিত কাজ। এখন আপনি কি করবেন? এখন আপনি মান বসাই দিবেন। আচ্ছা, অনেকের এখনো মনে মনে প্রশ্ন থাকতে পারে, 300 টাকাটা আসলো কোত্থেকে? বুঝলাম আপনি 100 টাকাটা ধরে নিছেন, থাকতেই পারে হঠাৎ করে 300 টাকা কোত্থেকে এসে পড়লো। আপনি আসল ধরে নিছেন 100 টাকা। আমি আরেকবার বলতেছি যাতে আমার পরে রিপিট করতে না হয়, যারা বোঝেন নাই তারা এইখান থেকে বুঝে নেন। যে কোনো মূলধন, যে কোনো মূলধন মানে আমি যে কোনো অ্যামাউন্ট ধরতে পারবো। আমি ধরে নিলাম যে আসল টাকা 100 টাকা। এবার বলতেছে এই 100 টাকাটা 8 বছরে, তাহলে আমি এখানে লিখলাম বছর, এখানে এন লিখে নিয়েন। হ্যাঁ, বছর এন সমান সমান 8 বছর। সুদে মূলে 3 গুণ হবে। সুদে মূলে মানে কি? সুদ আর আসল মিলে, সুদ আর আসল একত্রে, সুদ আর আসল একত্রে মানে কি? সুদ আসল। তা আমি লিখলাম সুদে মূলে 3 গুণ হলে, আসল যেহেতু 100 এর 3 গুণ হবে, তার মানে এই 300। এই যে 3 পাইছেন কোথায়? এই যে 3 গুণ, তাই 300। 2 গুণ কত হবে? 200। 5 গুণ 500। 17 গুণ কত হবে? 1700। 25 গুণ তার মানে কত হবে? 100 টাকা আসল ধরলে 2500 হয়ে যাবে। ওকে, যত গুণ সেটাকে এখানে গুণ করে দিবেন ওই আসল 100-র সাথে। পাইলেন কত? 300 টাকায়। 300 টাকাটাকে সুদ আর আসল মিলে, কিন্তু আপনার দরকার কাকে? আপনার দরকার সুদ। তাহলে সুদ আসল থেকে আসল বাদ দিয়ে দিলে, এই যে সুদ আসল 300 টাকা আর এই যে আসল 100 টাকা বাদ দিলে যে টাকাটা থাকে সেটাই হচ্ছে গিয়ে সুদ। এবার সুদের হার জানতে চাইছে, মান বসাই দেই, দেখেন উত্তর চলে আসবে। সুদ হচ্ছে গিয়ে 200 টাকা, সুদ আসল হচ্ছে গিয়ে 100 টাকা, বছর হচ্ছে গিয়ে কত? 8। সুদের হার জানতে চাইছে, তাহলে কি লিখবো? r/100। 100 100 কাটা বা 200, 8 গুণাকারে ছিল, এই পাশে আসলে ভাগ, তাই না? 8 দ্বারা 200 কে যদি কাট করি তাহলে কত পাবো? 25। তার মানে কত পার্সেন্ট? এই যে 25%। এই হচ্ছে গিয়ে, আপনি যদি প্রশ্ন সূত্রে ফেলে করতে চান, আপনি যদি লিখিত আকারে করতে চান, এইভাবে করে আপনি এটাকে সলিউশন দিয়ে দিবেন। এই টাইপের কিন্তু প্রশ্ন পরবর্তীতে আরেকটা আছে, ওটা কিন্তু আপনাদের করে নিতে হবে। তাই আমি এখানে একটা প্রশ্নের ভিতরে সময় বেশি দিছি। আশা করি আপনারা ক্লিয়ার। ক্লিয়ার কিনা কমেন্ট করেন, তাড়াতাড়ি কমেন্ট করেন, এরপরে শর্টকাট বলে দিব। আচ্ছা, শর্টকাটটা কি? শর্টকাটটা এই জাতীয় প্রশ্নে, এই যে সুদে মূলে 3 গুণ, 2 গুণ, 5 গুণ, 25 গুণ, 13 গুণ, 12 গুণ, যত গুণ বলুক, এই জাতীয় প্রশ্নে কি জানতে চাওয়া হয়? এই জাতীয় প্রশ্নে 2টা জিনিস জানতে চাওয়া হয়। একটা হচ্ছে গিয়ে সুদের হার জানতে চাওয়া হয়, যেটা এই প্রশ্নে জানতে চাইছে, সুদের হার। তো দেখবেন যখন সুদের হার জানতে চাওয়া হবে তখন কত গুণ এই একটা ব্যাপার বলা থাকবে আর একটা বছরের কথা বলা থাকবে। ভালোভাবে আমার কথা শুনেন। এই রকম প্রশ্নে, এই যে প্যাটার্ন, এই যে প্রশ্নটা, এই রকমই প্রশ্ন থাকে। 2টা জিনিস জানতে চায়, একটা হচ্ছে সুদের হার। সুদের হার যখন জানতে চাওয়া হবে তখন অবশ্যই আপনার কাছে 2টা জিনিস বলে দিবে, 2টা ক্লু দিবে। আসল টাকার কথা বলবে না, আপনার কাছে বছর বলা থাকবে আর কত গুণ এই কথাটা বলা থাকবে। সুদের হার যদি জানতে চায় আপনি তাহলে যে কাজটা করবেন, যত গুণ বলবে তার থেকে 1 বিয়োগ করবেন, ডিভাইড দিবেন হচ্ছে কি? ডিভাইড দিবেন হচ্ছে গিয়ে বছর, ইনটু দিবেন হচ্ছে এখানে 100। যত গুণ বিয়োগ 1 ডিভাইড বছর ইনটু 100। আরেকটা জিনিস আপনার কাছে এখান থেকে এই সেম প্যাটার্নের প্রশ্নে
আরেকটা জিনিস জানতে চাইতে পারে, সেটা হচ্ছে কি বছর। তার মানে সুদের হার জানতে চাইলে যদি বছর দেয়া থাকে, তাহলে যখন বছর জানতে চাবে তখন কি দেয়া থাকবে, সুদের হার দেয়া থাকবে। যখন বছর সম্পর্কে জানতে চাবে, এই প্যাটার্নের প্রশ্নেই যখন বছর জানতে চাবে তখন আপনার কাছে সুদের হার দেয়া থাকবে। তখন আপনি যত গুণ থেকে 1 বিয়োগ করবেন, নিচে লিখবেন সুদের হার, নিচে লিখবেন সুদের হার, ইনটু দিয়ে দিবেন 100। এই দুইটা জিনিসই এই প্যাটার্নের প্রশ্ন থেকে জানতে চাওয়া হয়। এই প্যাটার্নের প্রশ্নটা শর্টকাটে সলিউশনের সূত্র হচ্ছে গিয়ে এইটা। তো খেয়াল করেন, এখানে বলছে যত গুণ, কত গুণ, 3 গুণ। তাহলে আমি যত গুণ লিখলাম 3 মাইনাস 1, বছর বলছে কত 8, ইনটু লিখলাম 100। তো খেয়াল করেন 3 থেকে 1 বাদ দিলে আমি পাবো কত 2, 2/8 ইনটু কত 100। 2 দ্বারা 8 কে কাট করলে 4, 4 দ্বারা 100 কে কাট করলে 25। এই যে আমার অ্যান্সার 25%, একটু আগে যেটা আসছিল, হ্যাঁ 25% আমার অ্যান্সার। তাহলে এই জাতীয় এই প্যাটার্নের প্রশ্নে দুটো জিনিস জানতে চাবে, একটা হচ্ছে সুদের হার, আরেকটা হচ্ছে গিয়ে বছর। সুদের হার জানতে চাইলে যত গুণ বিয়োগ 1 লিখে বছরটা দিবেন, আর যখন বছর জানতে চাবে তখন প্রশ্নে সুদের হার দেয়া থাকবে, তখন যত গুণ থেকে 1 বিয়োগ করবেন, সুদের হার লিখবেন, ইনটু 100 লিখবেন, একই জিনিস। ঠিক আছে, ওকে, ক্লিয়ার কিনা কমেন্ট করি, ক্লিয়ার কিনা কমেন্ট করি। ফাইন, পরবর্তী প্রশ্নটা আপনারা সলিউশন করে দিবেন, তাহলে আমি ক্লিয়ার হব। আপনার পরবর্তী প্রশ্নের অ্যান্সারটা দেন, তারপরে আমরা ভিন্ন টাইপে চলে যাব। নেন এই কোশ্চেনের অ্যান্সারটা দেন দ্রুত, 20 সেকেন্ড সময়, 20 সেকেন্ড লাগার কথা না। টোয়েন্টি পার্সেন্ট, খুব সুন্দর, 20%ই কারেক্ট হবে। আচ্ছা, কেন কারেক্ট খেয়াল করি আমরা। কত গুণ বলছে, জানতে চাইছি কি শতকরা বার্ষিক কত হার সুদে, সুদের হার জানতে চাইছে। তাহলে আমরা কি লিখবো, যত গুণ থেকে কি করে দিব, 1 বিয়োগ করে দিব, নিচে কি লিখবো বছর, ইন্টু কত লিখবো 100। কত গুণ বলছে 3 গুণ, তার মানে 3 - 1, বছর কত 10 ইন্টু 100। 3 থেকে 1 বাদ দিলে কত পাবো 2 কত 10 ইন্টু 100। তাহলে এই 0 আর এই 0 কাটা, 10 দুগুণ হচ্ছে 20, তার মানে 20% অ্যান্সার কারেক্ট আছে। আজকে কি শতকরা, ভাই এটা তো টপিকই শতকরার না, আজকে কি শতকরা শেষ করে দিবেন মানে কি, দেখি শতকরার টপিক, হ্যাঁ এটা হলো গিয়ে সুদ কষার টপিক, সরল ও যৌগিক মুনাফার টপিক। আজকে এটা শেষ হয়ে যাবে আজকের ক্লাসে, ওকে। আচ্ছা, আচ্ছা বছর বাহির করা, দেখেন বছর বাহির করা নিয়ে প্রশ্ন আছে, অপেক্ষা করেন, ঠিক আছে। আর প্রশ্ন যদি নাও থাকে আমি দেখাই যাব, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এইখান থেকে এই প্রশ্ন দেখা যায়, মনে করেন আমি আপনাকে যদি বলতাম, কোশ্চেনটা যদি এরকম হইতো, শতকরা বার্ষিক হার 20% হার সুদে, শতকরা বার্ষিক 20% হার সুদে কোন মূলধন, আচ্ছা কত বছরে, এই 10 কেটে দিই, কত বছরে সুদে মূলে 3 গুণ হবে, এটাই হচ্ছে কোশ্চেন। শতকরার টপিক সেশনে করে দিবনি, সমস্যা নাই, যেটা হয় নাই সেটা আমাদের মানে
কি বলে আমাদের কাছে লিখিত আকারে থাকে, কোনটা হয় কোনটা হয় না। হ্যাঁ, টেনশন করার দরকার নেই। আচ্ছা, তাহলে শতকরা বার্ষিক 20% হার সুদে কোন মূলধন কত বছরে সুদে মূলে 3 গুণ হবে, প্রশ্ন এরকম হবে। তার মানে কি, এইখানে সুদের হার দেয়া থাকবে আর বছর জানতে চাইবে। আমরা কি বলছি, যত গুণ বিয়োগ 1 ডিভাইডেড বাই সুদের হার। এই যে ভালোভাবে দেখে রাখেন, যে বলছেন বছর নিয়ে প্রশ্ন দেখাইছি, বছরে গিয়ে যখন আমি এই টাইপ পাবো তখন কিন্তু আমি করে দিব না, আপনাদের করতে দিব। আর যদি না পারেন তাহলে অনলাইন জরিমানা হইব। অনলাইন জরিমানা কি করবেন বলেন তো, কি করা যায়? তাহলে আমরা কি বসাবো, সুদের হার বসাবো, ডিভাইডেড বাই 20 ইন্টু 100। তাহলে এখান থেকে লেখা যায় 2/20, হ্যাঁ, ইন্টু কত, 100। তাহলে এখানে 2 দ্বারা যদি আমি 20 কে কাট করি কত পাবো, 10 পাবো। 0 0 কেটে দেই, কত পার্সেন্ট, কত না, 10 বছর। কত বছর, 10 বছর। তো এখানে 10 বছরই কি ছিল, এখানে কি 10 বছরই ছিল? এই দেখেন 10 বছরই ছিল, এই যে মিলছে 10 বছর। কমেন্ট বক্স অফ করে দিব না, ক্লাস করে অফ করে দিব কিন্তু। 20 এর সাথে পার্সেন্ট গেল কোথায়? সুদের হার এখানে কত পার্সেন্ট বলা আছে, 20% বলা আছে। তো 20 এর সাথে নিচে আবার 100 আনার প্রয়োজন নাই। এই যে আপনি 100টা দেখতে পাইতেছেন, এটাই তো আপনার এখানে পার্সেন্ট আকারে কাজ করতেছে, বোঝেন নাই? খেয়াল করেন, আমি যদি এখানে 20 এর নিচে 100 নিয়ে আসতাম, ধরেন 3 - 1/20 বাই কত, 100 নিয়ে আসলাম, তাহলে এখানে কি আসতো, 2 ডিভাইডেড বাই, আচ্ছা 2 ডিভাইডেড বাই 20/100, এরকম আসতো না? এরপর আমি 2 রেখে দিলাম, এটাকে যদি আমি গুণ অবস্থায় আনতাম তাহলে কি আসতো, 100 উপরে যাইতো, 20 নিচে আসতো না? হ্যাঁ, আমি এখানে 10 দুগুণে 20 পাইতাম, 0 0 কেটে দিতাম, 10 আসতো না? তা আলাদা করে এখানে নিচে 100 আনার প্রয়োজন নাই। ওকে, দ্রুত কমেন্ট করেন, দ্রুত, আরো টাইপ বাকি আছে। সেম কোশ্চেন করে নেবেন। সুদের হার জানতে চাওয়া হয়েছে, তবে কোশ্চেন আলাদা, ভালোভাবে খেয়াল করি। বার্ষিক সুদের শতকরা কত হার সুদে, সূত্র আমাদের I = PNR, ওই সূত্রেই করব আমরা। শতকরা বার্ষিক কত হার সুদে, তার মানে এখানে আর এর ভ্যালু জানতে চাইছে, আমরা লিখবো R/100, কারণ আমরা পড়ে আসছি সুদের হার দেয়া না থাকলে আমরা R% ধরে নিব, আর R% মানে আমরা লিখবো R/100। 275 টাকার, তার মানে এখানে আসল টাকা হচ্ছে 275, 4 বছরে, এই যে এখানে বছর বলা আছে 4, তাহলে ইন্টু দিয়ে আমি লিখলাম 4। সুদে আসলে 460 টাকা হয়, কিন্তু আমার আসলে কি সুদ আসল দরকার, শুধু সুদ দরকার। শুধু সুদ নির্ণয় করব কিভাবে, এই যে একটা প্রবলেম আপনাদের সবচেয়ে বড়, যে কমেন্ট বক্সে গিয়ে আপনারা ক্লাস বাদ দিয়ে কমেন্টের দিকে খালি ফোকাস করেন। আপনাদের না একদিন বলছি যে কমেন্ট বক্সের ফোকাস না করে ক্লাস ফোকাস করবেন, হ্যাঁ বলছি এটা। আরেকবার যদি আমি দেখছি কাউরে কমেন্ট বক্সে গিয়ে কিছু করতে, কমেন্ট বক্সে যদি কাউরে কিছু করতে দিচ্ছে, খবর আছে কিন্তু। হ্যাঁ, আমি বলছি ক্লাসের দিকে ফোকাস করতে। কাউকে কিছু বলছি আমি যেখানে কাউকে কিছু বলতেছি না, তাহলে আপনাদের কেন দরকার? ক্লাসে ফোকাস করেন। আমি এটা লাস্ট ওয়ার্নিং দিলাম, ক্লাসে ফোকাস করেন। এখানে অনেকেই ক্লাস করে, অনেকেই অনেকভাবে বোঝার চেষ্টা করে, অতএব কে কিভাবে বুঝলো কে কিভাবে বুঝলো না, কি করলো না করলো, এইটা নিয়ে স্বতন্ত্র ভাবে কেউ কারো দিকে মনোযোগ দিবেন না। মনোযোগ দেওয়ার দায়িত্ব স্যারের। কথা বুঝাইতে পারছি? বোর্ডের দিকে ফোকাস করেন, যে যার যার বোঝার বুঝে নেন, ঠিক আছে? খেয়াল করেন, আমাদের দরকার হচ্ছে কি আয়।
আমাদের দরকার হচ্ছে কি আয়। আচ্ছা আরেকবার বলে নেই, প্রশ্নে যার আগে আরেকবার বলে নেই, কমেন্ট নিয়ে আরেকবার লাস্ট কথা বলে নেই। সবাই ক্লাস করতে আসছেন, শিখতে আসছেন, কারোর সাথে কারো কোনো ধরনের ঝগড়া বিবাদ মনক্ষুণ্ণ হওয়া উচিতই হবে না। সবে শিখতে আসছে, আমরা শেখার চেষ্টা করি। হ্যাঁ, কাউকে খুব ভালো কাউকে খুব খারাপ এরকম বলা যাবে না। শিখতে আসছি তো আমরা যারা শিখতে আসছি তারা শেখার দিকে ফোকাস করি, বাকি দায়িত্বটা স্যারের উপর ছেড়ে দেই। ওকে, আসেন। আমার যখন প্রয়োজন হবে আমি আপনাদেরকে নিজেই কোশ্চেন করব, করছি না এর আগে কোশ্চেন, আমিই করবো আপনাদেরকে কোশ্চেন, যেটা পছন্দ হবে না। সুদে আসলে 407, দেখেন এখানে সরাসরি প্রশ্নে বলে নাই সুদের কথা। অন্যান্য প্রশ্নে আমরা দেখছি এত টাকা সুদ হবে, এত টাকা সুদ হবে, এখানে বলে না। এখানে আপনাকে একটু কষ্ট দিবে, তারা কি করবে, সুদ আসল আছে 460 টাকা আর আসল আছে হচ্ছে এখানে 275 টাকা, এটা বিয়োগ করে আপনাকে সুদটা নিয়ে আসতে হবে। সুদাসল থেকে, হ্যাঁ, সুদাসল থেকে আসল বাদ দিলে সুদ পাওয়া যায়, আমরা একটু আগে বলছি সুদাসল থেকে আসল বাদ দিলে সুদ পাবো, সুদাসল থেকে সুদ বাদ দিলে আসল পাবো। এখন আমার যেহেতু সুদ দরকার, তাহলে আমি আসলটা বাদ দিয়ে দিই। এখানে পাবো কত, 2 3 1, 132 টাকা পাবো, তাই না? তাহলে এখানে সুদ 132 টাকা। ওকে, হঠাৎ করে 132 কিভাবে আসলো এরকম ভাবার কিছুই নাই, আমি আরেকবার বলে দিচ্ছি। 407 হচ্ছে গিয়ে সুদ আসল মিলে, মানে সুদে আসলে, তার মানে সুদ আসলে হচ্ছে 407, সেখান থেকে আসল টাকাটাকে বাদ দিয়ে আমি সুদ নির্ণয় করছি। সুদ এখানে ডিরেক্ট বলা নাই, কাটাকাটি করা যাবে, 25 দ্বারা মনে হয় কাট করা যাবে। 25 দ্বারা কাটলে এখানে 25 একে 25 আর 5, হ্যাঁ 25 একে 25 আর হচ্ছে গিয়ে 11 আসবে, হ্যাঁ। আর 25 দ্বারা কাটলে 4, 4 4 কাটা না, 132, 11 কি আকারে আছে, গুণ আকারে আছে, এই পাশে চলে আসলে ভাগ হয়ে যাবে, সমান সমান আর রেখে দেই, তাহলে এখানে পাবো 12, তাই না? তাহলে আর সমান সমান 12%, অ্যান্সার 12%। কোথায় আছে, ডি নাম্বার অপশনে আছে 12%। 12% অলরেডি অনেকে অ্যান্সার করছেন, 12% কারেক্ট অ্যান্সার আছে, ভেরি গুড। সবাই ক্লিয়ার কিনা দ্রুত কমেন্ট করে জানান। পরবর্তী প্রশ্নে আগাবো আমরা। সেম কোশ্চেন, সুদ আসলে দেওয়া আছে, পারা যাবে? দ্রুত কমেন্ট করেন, যদি পারেন তাহলে আমরা পরবর্তী প্রশ্নে আগাবো। একশো 32 কে 11 দ্বারা ভাগ করেন, অ্যান্সার চলে আসবে। 1320 কে ভাগ করে নেই আমরা, 132 কে 11 দ্বারা ভাগ করছি, 12 আসছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসেন। কোন আসল 3 বছরের সুদে আসলে 460 টাকা, কোন আসল 3 বছরের সুদে আসলে 460 টাকা এবং 5 বছরের সুদে আসলে 500 টাকা হয়, সুদের শতকরা হার কত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা এই প্রশ্নগুলো লিখিত আকারে আসতে দেখি, লিখিত আকারে আসতে বেশি দেখতে পাই। এমসিকিউ প্রিলিতে আসে, কিন্তু দেখবেন প্রায় সময় এই প্রশ্নগুলো লিখিত আকারে আসে। ঠিক আছে, ভালোভাবে বুঝেন। একই পরিমাণ আসল, মানে আসল টাকাটা সেম, আসল টাকাটা সেম, ওই টাকাটা 3 বছরের জন্য যদি আপনি ইনভেস্ট করেন তাহলে সুদ আসলে 460 টাকা হয়। ধরেন কত টাকা আমি জানি না, আমি বোঝানোর জন্য লিখলাম যে ধরেন এক্স টাকা আমি ইনভেস্ট করি, ইনভেস্ট করলাম আমি কয় বছরের জন্য, 3 বছরের জন্য। 3 বছরের জন্য যদি আমি ইনভেস্ট করি তাহলে সুদ আসলে আমার টাকাটা হয় হচ্ছে কত, 460 টাকা। আবার ওই এক্স টাকাই 3 বছরের জন্য না করে যদি আমি 5 বছরের জন্য করি তাহলে সুদ আসলে আমার টাকা দাঁড়ায় কত, 500 টাকা। টাকা কিন্তু আমি চেঞ্জ করি নাই,
ওই টাকায় একই পরিমাণ টাকায় কিন্তু আমি এখানে ইনভেস্ট করছি, একটা 3 বছরের জন্য আর একটা 5 বছরের জন্য। আচ্ছা, আমরা কি জানি সরল সুদে কি আসল টাকার পরিবর্তন হয় কিনা বলেন তো? অনলাইনে যারা আছেন কমেন্ট করবেন, সরল সুদে আসল টাকার পরিবর্তন হয় কিনা। আমরা শুরুতে বলে আসছি, সরল সুদে কি আসল টাকার পরিবর্তন হয়? সরল সুদে আসল টাকার পরিবর্তন হয় না। ভেরি গুড। তার মানে এই যে এখানে 3 বছরে 460 টাকা আর 5 বছরে গিয়ে 500 টাকা হইলো, এখানে তাহলে কি বাড়ছে? এখানে বাড়ছেটা কি তাইলে? আসল টাকা যেহেতু সরল সুদে পরিবর্তন হয় না, তাহলে এখানে টাকা বাড়লো কেন? 3 বছরে যেই টাকা হয় সুদ আসলে 5 বছরে তো সেটা হচ্ছে না, বাড়তেছে। তাহলে কি বাড়তেছে? ভেরি গুড, সুদ বাড়তেছে। এখানে আসল টাকার কোনো পরিবর্তন হচ্ছে না, এখানে বাড়তেছে যেই টাকাটা সেটা হচ্ছে কি সুদ, বাড়তেছে যেই টাকাটা সেটা হচ্ছে কি সুদ। তাহলে আমরা খেয়াল করি কিভাবে লিখবো। আচ্ছা, তাহলে প্রথমে আপনাকে বুঝাই নিছি যে 460 টাকা এবং 500 টাকা টাকাটা কেন বাড়ছে, এইটা আপনাকে আগে ধরাই দিছি। তো খেয়াল করেন, আমরা লিখবো এইভাবে, 5 বছরে সুদ আসলে কত টাকা? 500 টাকা। আর 3 বছরে সুদ আসলে কত? 460 টাকা। তাহলে খেয়াল করেন, আমরা যদি এখান থেকে বিয়োগ করি তাহলে পাবো 2 বছরে সুদ আসল লিখেন না আবার, হ্যাঁ, তাহলে ভুল করবেন। এখন আমি যে কাজটা করতেছি, এখন আমি বিয়োগ করতেছি। বিয়োগ করলে আমি এখানে পাচ্ছি 5 বছর থেকে 3 বছর বাদ দিয়ে দিলে থাকতে 2 বছর, আর এখানে 500 টাকা থেকে 460 টাকা বাদ দিলে থাকতেছে 40 টাকা। এই যে 40 টাকা পাইছেন, এটা তো নিশ্চয়ই সুদ আসল পান নাই, এখানে কি পাইছেন? শুধু সুদ পাইছেন। এই দুটোর মধ্যে তফাৎ হচ্ছে 40 টাকা। এই 40 টাকা কম বেশ কি, সেটা হচ্ছে সুদ। তার মানে আপনি পাইলেন 2 বছরের সুদ দাঁড়ায় কত টাকা? 40 টাকা। অতএব আমি যদি বলি 1 বছরের সুদ কত হয়, তাহলে 1 বছরের সুদ কম হবে না বেশি হবে? কম হইলে আমরা করি ভাগ, লিখলাম 40/2 টাকা। এবার 1 বছর না দিয়ে যদি আমি বলি 3 বছরে কত টাকা সুদ পাবো, তাহলে লিখবো 40 × 3 ডিভাইডেড বাই 2। কাটাকাটি করলে 20 পাবো, 3 20 পাবো কত? 60 টাকা। তার মানে এই 3 বছরে সুদ পাওয়া যায় কত টাকা? 60 টাকা। এখন আপনার প্রশ্নের সমাধান 3 বছর দিয়েও করতে পারবেন, 5 বছর দিয়েও করতে পারবেন, কোনো প্রবলেম নাই। কেন? দুইটা দিয়ে কেন করতে পারবো? কারণ হইতেছে আসল দুইটার ক্ষেত্রে একটাই, একই পরিমাণ আসল উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। তাই এখানে সুদ যেমনই আসুক, আসলটা কি আসবে? সেম আসবে, আসলটা সেম আসবে। এখন যদি বলেন যে স্যার 5 বছর দিয়ে আমি করতে চাই, তাহলে 3 বছর লিখবেন না, লিখবেন হচ্ছে 5 বছরের সুদ। 5 বছরের সুদ আবার আসবে 100 টাকা আসবে। আচ্ছা, এবার আপনি যেহেতু 3 বছর দিয়ে করলাম, তাহলে 3 বছরে পাইছে হচ্ছে কত টাকা? 60 টাকা। তাহলে আমি এই প্রশ্নে আপনার কাছে দুইটা জিনিস জানতে চাইতে পারে, আসল এবং সুদের হার কত, এই দুইটাই একই প্রশ্নে জানতে চাইতে পারে। এবং এই দুইটা প্রশ্ন কেন, এই দুইটা জিনিস কেন জানতে চাইতে পারে? কারণ এই সুদের হার নির্ণয় করতে গেলে আমাকে প্রথমে কি বের করে নিতে হবে? আসলটা বের করে নিতে হবেই। তার মানে এই প্রশ্নটায় সুদের হারের পাশাপাশি আমার কাছে আরো একটা তথ্য জানতে চাইতে পারে, আসল কত, আসল কত এটাও জানতে চাইতে পারে। তাহলে এখান থেকে আমি আসল বের করব। তাহলে আসল বের করব কিভাবে? ওই যে 3 বছরের সুদ আসলে কত ছিল? 460 টাকা। সুদ আসল 460 টাকা, সেখান থেকে আমি সুদ বাদ দিয়ে দিই 60 টাকা, তাহলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি কত? 400 টাকা। তাহলে আসল যদি জানতে চাইতো তাহলে আমি অ্যান্সার দিতাম কত? 400 টাকা। এবার আমার কাছে জানতে চাইছে সুদের হার, তাহলে আমরা জানি কি I = PNR। তাহলে সুদ কত টাকা? সুদ পাইছে এখানে 60 টাকা, প্রিন্সিপাল পাইছে হচ্ছে গিয়ে 400 টাকা। বছর আমি এখানে কত ধরছি? 3 বছরের হিসাব ধরছি, তাই 3। সুদের হার জানতে চাইছে, তাই লিখবো R/100। এই দুটো জিরো, এই দুটো জিরো কেটে দিলাম, তাই না? এই দুটো জিরো, এই দুটো জিরো কাটলাম, তাহলে থেকে যাচ্ছে কত? থেকে যাচ্ছে এখানে 60, 3 4 হয় 12,
এই পাশে গুণ আকারে থাকবে, এই পাশে চলে আসলে ভাগ সমান সমান আর 60কে 12 দ্বারা ভাগ করলে আমি পাবো কত 5, তাহলে আর সমান সমান 5%। তাহলে সুদের হার 5% আর আসল টাকা জানতে চাইলে অ্যান্সার হচ্ছে গিয়ে 400 টাকা। এই হচ্ছে আমাদের অ্যান্সার। দ্রুত কমেন্ট করবেন, ক্লিয়ার হলে দ্রুত কমেন্ট করবেন, হাতে লেখার হলে দ্রুত লিখে নেবেন। 5% অলরেডি অ্যান্সার করছেন, ভেরি গুড। আচ্ছা, এই কোশ্চেনে আপনাকে আসল নির্ণয় করতেই হবে। আচ্ছা, এখন অনেকে চিন্তা করতেছেন প্রশ্নের সলিউশন তো অনেক বড়। অ্যাকচুয়ালি প্রশ্নের সলিউশন কি অনেক বড়? প্রশ্নের সলিউশন অনেক বড় না। খেয়াল করেন, খুব ভালোভাবে খেয়াল করেন। আপনি খেয়াল করেন, এই যে এখানে কত কিছু ইনফরমেশন লিখছি। 5 বছরে এত টাকা, 3 বছরে এত টাকা বাদ দিছেন, এই করছেন সেই করছেন, এত কিছু করার তো কিছু নাই। 3 বছরে 460 টাকা, 5 বছরে 500 টাকা। আসল টাকা যেহেতু সেম, তাহলে আমি এখান থেকে মনে মনে বাদ দিই। 500 আর 460 এর মধ্যে পার্থক্য হচ্ছে কত টাকা? 40 টাকা। এই 40 টাকা কয় বছরের পার্থক্য? 2 বছরের পার্থক্য। তাহলে 3 বছরে হচ্ছে কত? এই যে এই একটা ইকুয়েশন, কত টাকা? 60 টাকা। সুদ পায়ে বের করে নিলেন 60 টাকা। হ্যাঁ, সুদ পেয়ে গেলেন 60 টাকা। সুদে আসলে 460 আর সুদ যদি 60 টাকা হয়, তাহলে আপনি কি 400 টাকা এটা কি আসল বুঝলেন না? আপনারা বোঝানোর জন্য অনেকগুলো লাইন লিখছি, লিখিত আকারে প্রশ্নটা আসে তাই অনেকগুলো লাইন লিখছি। আসলে প্রশ্নের সলিউশন এত বড় না। আর এই প্রশ্ন সলিউশন করতে হলে আসল বের করে নিতে হবে। আসল বের করা ছাড়া এই প্রশ্ন সলিউশন করা যাবেও না। তাই আসল বের করতে হলে তো আমার এই ইনফরমেশন লাগবেই, এটাকে ছাড়া আসল আসবে না। তো অতএব আমার প্রশ্নের সলিউশন কিন্তু এখানে অত বেশি না। লেখার জন্য অনেক কিছু মনে হইতে পারে, আপনি এইখান থেকে বের করে নিবেন মুখে মুখে। বুঝলেন নাই যে এদের দুইজনের পার্থক্যটাই হচ্ছে আমার বছরের পার্থক্যের সুদ। তাহলে এদের দুইজনের পার্থক্য ছিল 40 টাকা আর বছরের পার্থক্য ছিল 2 বছর। তার মানে 2 বছরের 40 টাকা আমার যত বছর দিয়ে বের করবো সেটা গুণ আকারে বসাই দিব। এবার যেটা সুদ আসবে সেটা সুদ আসল থেকে বাদ দিব, তাহলে আসল আসবে। এবার আসল এখানে বসাই দিলে আমার উত্তর চলে আসবে, শেষ। ওকে, এখানে আসল টাকা বের করে নিতেই হবে, এছাড়া উপায় নেই। চলো আমরা পরবর্তী প্রশ্নে আগাবো। 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত? আচ্ছা, আপনি এখানে যেটা করবেন, একত্রে যেই টাকার পরিমাণটা বলা থাকবে, 5 বছর কি নেওয়া যাবে? অবশ্যই নেওয়া যাবে। আমরা আগেও বলছিলাম আপনাকে, দেখেন এই প্রশ্নে 5 বছর দিয়েও প্রশ্ন সলভ করা যাবে, বলছিলাম না? দেখেন, যদি আমি এখানে 5 বছর ধরতাম, তাহলে খেয়াল করেন 2 বছরের পার্থক্য ছিল, 2 বছরের সুদ আসছিল কত? 40 টাকা। তাহলে 5 বছরের সুদ আসতো কত? বের করি। 5 বছরের সুদ আসছে কত? 100 টাকা। 5 বছর সুদ আসলে পাচ্ছি 500 টাকা, যেখানে সুদ 100 টাকা, বিয়োগ করলে কি হয়? আসল 400 টাকা। দেখছেন, 3 বছরে আসল 400 টাকা আসছিল, 5 বছরেও আসল 400 টাকাই আসবে। আসল টাকাটা তো উভয় ক্ষেত্রে কি সেম। হ্যাঁ, 3 এর জায়গায় 5 বসায় দিতে হবে, এই আর কিছু না। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাচ্ছিলাম আমরা। আচ্ছা, এই প্রশ্নে যেটা করবেন, এই যে একত্রে যে টাকাটার কথা বলা আছে, 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ, এইখানে যে সুদ পাওয়া যায় এবং এই টাকার উপরে যে সুদটা পাওয়া যায়, এই দুইটা সুদকে যদি আমি একত্রে করি তাহলে 500 টাকা হয়। আপনি এইটাকে 500 টাকা একত্রে যে টাকার পরিমাণটা বলবে সেটাকে উপরে লিখবেন, আর নিচে হচ্ছে মূল টাকা এবং বছর, এই দুটাকে গুণ করবেন। আবার মূল টাকা এবং বছর, এই দুটাকে গুণ করবেন। এদের যোগ করে দিবেন, ইনটু দিয়ে দিবেন 100। যেহেতু সুদের হার বলছে, আর সুদের হার যেহেতু শতকরায় থাকে, কি করছে খেয়াল করেন, একত্রে টাকার পরিমাণটা আমরা উপরে লিখব,
একত্রে এখন যত টাকাই বলুক সেটা লিখবো কোথায়? উপরে। আর নিচে কি লিখছি? এই যে 500 টাকা কয় বছরের জন্য? 4 বছর, তাহলে 500 ইন্টু 4 লিখছি। 600 টাকা 5 বছরের জন্য, তাহলে 600 ইন্টু 5 লিখছি। এদেরকে যোগ করে দিছি, এরপরে ইন্টু দিয়ে একটা 100 দিছি, যেহেতু পার্সেন্টেজে অ্যান্সার লাগবে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি খেয়াল করেন তো, 500, এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 500, আর এখানে পাবো কত? 5 আর 4, 4 5 20, 2000, এখানে পাবো 2000, যোগ এখানে পাবো 3000। তাহলে 2000 এবং 3000 যোগ করলে কত হয়? 2000 আর 3000 যোগ করলে হয় 5000। 5000 ইন্টু 100, এখান থেকে আমি কাটাকাটি করে পাবো 10, 10 আর 10-এর শূন্য আর 100 শূন্য কাটা, তার মানে কত পার্সেন্ট? 10%। এই হলো 10% অ্যান্সার। এটা করবেন তাইলেই হয়ে যাবে। এখন দেখেন এখান থেকে কিন্তু এই লাইন না লিখলেও চলে। দেখেন এই লাইনটাকে আপনি বাদ দিতে পারতেন, আমি আপনারে বোঝানোর জন্য এই একটা লাইন বাড়তি লিখছি। আরে আপনি হাইলাইটস এর উপরে বারবার ফোকাস করেন কেন? আপনাকে এখানে কি সিকোয়েন্স ধরে ধরে করায় না? আপনাকে কি মিক্সিং করে করাচ্ছি আমি? এখানে আপনাকে টাইপ ধরে ধরে করাচ্ছি, আপনি হাইলাইটস এর উপরে ফোকাস করতে যান কেন? এখানে আপনাকে সুন্দর করে প্রথমে সুদ দেখাইছি, সুদের হার নিয়ে কথা বলতেছি, একটু পরে বচন নিয়ে কথা বলবো, তাহলে টাইপ আলাদা আলাদা করেই দিছি আপনার। এখানে হাইলাইটস এর উপরে আপনার ফোকাস করার প্রয়োজনটা কেন? আমাকে এটা বুঝুন তো। হাইলাইটস এ কি আছে? মধু, হ্যাঁ হাইলাইটস এ মধু আছে, মধু আমার মতো। আপনি এখানে খেয়াল করেন না, স্যার আপনারে কিভাবে পড়াইতেছে? হাইলাইটস পড়াবে আপনারে? হাইলাইটস আপনারে পড়াবে? স্যার টাইপ ধরে ধরে আপনারে ধরাই দিতেছে। এর থেকে আর কত বড় সমাধান চান? তাই তো আপনি হাইলাইটস থেকে শিখতে পারতেন। আমার দরকার ছিল আপনাকে এখানে যদি এমন হইতো যে না বিভিন্ন টাইপের প্রশ্ন দিয়ে দিতেছি, তাহলে এটা কথা ছিল স্যার সিকোয়েন্স ধরতে পারতেছি না। আপনি তো এখানে সিকোয়েন্স ধরে ধরে করাইতেছে। আচ্ছা, তাহলে এটা আমরা কি বলছি? একত্রে টাকার পরিমাণটা উপরে বসাই দিব আর নিচে বসাই দিব হচ্ছে গিয়ে এই যে টাকার পরিমাণ আর যে বছর, যেমন 500 টাকার 4 বছর, এই যে 500 আর 4 গুণাকারে বসাইছি। 600 টাকার 5 বছর, এই যে 600 টাকা 5 গুণাকারে বসাইছি, এই দুটাকে যোগ করব, ইন্টু দিয়ে 100 বসাই দিব, দেখবেন অ্যান্সার সুন্দর করে চলে আসবে। মনে করেন এটা লিখিত আকারেও আসতে পারে আপনার কাছে, লিখিত আকারে আসছে, তখন কি করবেন? লিখিত আকারে আপনার কাছে যদি আসে, তাহলে আপনি এইভাবে করতে পারেন যে এইখান থেকে আপনি একটা সুদ নির্ণয় করে নিতে পারেন যে আই ইকুয়ালস পিএনআর যদি আমি বলি, তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট আমার 500 টাকা, বছর হচ্ছে কি আমার 4 বছর, সুদের হার আমি যেহেতু জানি না তাহলে আমি ধরে নিলাম R%, তাহলে R/100, 0 0 কেটে দিলাম, তাহলে 4 5 20, তাহলে 20R। প্রথম অংশের সুদ কত? 20R। এরপরে আবার আই ইকুয়ালস পিএনআর, আই ইকুয়ালস পিএনআর, তাহলে দ্বিতীয় অংশে আসল টাকা 600, বছর হচ্ছে গিয়ে 5, সুদের হার জানি না, ধরে নিলাম R%, তাহলে R/100। এখান থেকে 600 দুইটা শূন্য, 100 দুইটা শূন্য কাটা, তাহলে 30R। ওকে, প্রথম অংশ থেকে সুদ পেলাম 20R, পরের অংশ থেকে সুদ পেলাম 30R। এবার আপনি লিখতে পারেন অতএব প্রশ্ন মতে 20R প্লাস 30R ইকুয়াল কত? ওই যে একত্রে প্রথম অংশের সুদ এবং দ্বিতীয় অংশের সুদ একত্রে কত টাকা? 500 টাকা। এই দিলাম 500 টাকা, বা 50R সমান সমান 500, বা R সমান সমান 500 বাই 50, তাহলে কাটাকাটি করলে আসতেছে 10, তাহলে R সমান সমান 10% হয়ে গেল। দ্রুত কমেন্ট করে জানান ক্লিয়ার কিনা।
পরবর্তী প্রশ্নে আগাবো আমরা। সেম কোশ্চেন, এটা করে নিবেন আপনারা, হ্যাঁ এটা করে নিবেন, ওকে একই কোশ্চেন, এটা নিয়ে আমি আর সময় নিলাম না। পরবর্তীতে চলে যাই, কি আছে, এই যে সময় নির্ণয় আছে, চলেন দেখেন কি সুন্দর করে টাইপ আলাদা করা আছে, হ্যাঁ এর থেকে আর সহজ কিভাবে করানো যায় বলেন। শুনেন, মানে এইখানে তো আপনারা তাও সময় নিয়ে ধরে ধরে বুঝতে পারেন, এইসব জিনিস এত সময় নিয়ে নিয়ে ধরে ধরে অনেক জায়গায় বুঝায়ও না। স্যার আসছে মানে এক্সপার্টটা ওই লেভেলেই বেসিক্যালি হইতে হয়। এখন আপনারা তো অনেকে আছেন যে একবারেই বোঝেন না, এই কারণে সময় দিতে হয় আপনাদেরকে। কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষার সমাধান শিখতে হয় ওইভাবে যে আসবো এইখান থেকেই মনে করেন কাটাকাটি করে চলে যাব, শেষ। এইখানে 2 লাইন লিখবো, কাটাকাটি করব, চলে যাব, শেষ। আপনাকে এক্সপার্ট হইতে হইলে ওই লেভেলে হইতে হবে। আপনি চিন্তা করেন না যে আমি অঙ্কটা পারা মানেই আমি মনে হয় পরীক্ষায় চান্স পাই গেলাম, এরকম না। আরে পরীক্ষায় তখনই চান্স পাবেন যখন আপনি ওই বিষয়ে সবচেয়ে ভালো পারদর্শী হইতে পারবেন। আর পারদর্শী হইতে হইলে শুধু পারলেই হবে না, সময় মেনটেনও করতে হবে। আর আপনি সময় মেনটেন করলেন না, শুধু অঙ্কই পারলেন, 20টা অঙ্ক সলিউশন করতেই আপনি নিয়ে নিলেন 60 মিনিট, বাকি প্রশ্ন উত্তর দিলেন কোথায়? পরীক্ষার হলে। পারবেন না। তো সব দিক দিয়ে পারফেক্ট হইতে হবে। তো আপনাদেরকে বলি না কেন, আপনারা তো শিখতেছেন, একটু শেখেন। বুঝতে যখন পারবেন তখন হয়তো কিছু জিনিস নিজেই এক্সপার্ট হয়ে যেতে পারবেন, প্র্যাকটিসের দ্বারা, বারবার পরীক্ষা দেওয়ার দ্বারা। ঠিক আছে? তাই আপনি চিন্তা করেন না যে আমি এটা শিখতে পারলেই মনে হয়ে গেল, না, আপনাকে আরো বেশি লেভেলে গিয়ে, অ্যাডভান্স লেভেলে গিয়ে মানে এটা পারতে হবে। কাটাকাটি দ্রুত সময় করতে হবে, সময় মেনটেন করতে পারবেন না। বাসায় যেটা করবেন, বারবার করে প্র্যাকটিস করবেন। আমি আপনাদেরকে বারবার বলি যে বাসায় নিজে বসে বসে 10টা প্রশ্ন খাতায় লিখবেন, কোশ্চেন উঠাবেন, ওখানে 10 মিনিট সময় নিয়ে পরীক্ষা দিবেন যে আজকে সুদ কষা নিয়ে পড়ছি, সুদ কষা থেকে ধরেন সহজ 10টা প্রশ্নই নেন, কোনো সমস্যা নাই, আমরা তো আর গিয়ে দেখবো না আপনি সহজ নিছেন না কঠিন নিছেন, সহজটাই নেন। নিয়ে গিয়ে বাসায় 10টা প্রশ্ন প্র্যাকটিসের পরে 10টা প্রশ্ন খাতায় লেখেন, অপশন সহ লেখেন, বইটা বন্ধ করে দেন। আপনি যেখানে লিখছেন সেখানে 10 মিনিট টাইম ধরেন, ঘড়িতে দেখেন কয়টা বাজে, 10 মিনিট টাইম ধরে পরীক্ষাটা দেন। 20 মিনিট লাগছে, আফসোস করার কোনো প্রয়োজন নাই, আবার 10টা নেন, প্র্যাকটিস করেন, দেখবেন একদিন 10 মিনিটও লাগবে না, 7-8 মিনিটও হয়ে যাবে, এরকমও সময় আসবে। চেষ্টা করেন এটা। আচ্ছা, আমরা এখন সময় নির্ণয়ে যাব, খেয়াল করি। তাহলে আমরা কি বলছিলাম, সরল সুদের সূত্রের পরিবর্তন করব, এখনো সূত্রের পরিবর্তন এখনো করব না। কেন করব না? সময় জানতে চাইছে। এতক্ষণ পর্যন্ত কি কি শিখছি? আই বের করা শিখছি, তাই না? আর বের করা শিখছি, এখন শিখবো এন বের করা। এন সময় জানতে চাইছে, শতকরা 1 টাকা হার সুদে। প্রশ্ন বলে দিছিস সুদের হার কত, আর এর ভ্যালু কত, 1%। তার মানে কি লিখবো, 1/100। 1 টাকার প্রিন্সিপাল অ্যামাউন্টও বলে দিছে, কয় টাকা, 1 টাকা। বছর জানতে চাওয়া হয়েছে, 1 টাকা হবে। কি 1 টাকা হবে? যে সুদ 1 টাকা হবে। তাহলে আই এর ভ্যালু বলে দিছে 1 টাকা, সবকিছু 1 টাকা। সুদের হার 1 টাকা, তার মানে লিখলেন আপনি সুদের হার 1 টাকা মানে কি 1%। 1%, তাহলে লিখলেন 1/100। আসল টাকা বলে দিছে 1 টাকা, তাহলে লিখলেন প্রিন্সিপাল অ্যামাউন্ট 100। সুদও বলে দিছে 1 টাকা, তাহলে আই লিখলেন 1। কত বছরে হবে, তাহলে এন জানতে চাইছে, এন রেখে দিলেন। এবার খেয়াল করেন, এই 100 ভাগাকারে ছিল, তাহলে এই 1-এর সাথে এসে এই 100 গুণাকারে বসলো। এই 1 আর এই 1 গুণ করলে কত হবে, 1ই হবে। আর 1 ওই পাশে গুণাকারে ছিল, এই পাশে চলে আসলে কি হবে, ভাগ হবে। 1 আর 1 কাটা, সমান সমান এন থেকে গেল, বা এন ইকুয়াল কত, এই যে 100 বছরে। অ্যান্সার 100 বছর। এই হয়ে গেল আপনার অ্যান্সার, 100 বছর। ঠিক আছে?
100 উপরে যাবে স্যার, কোন উপরে যাবে বুঝলাম না। উপরেই তো লিখছি, হ্যাঁ 100 তো উপরেই লিখছি, এই 100 ভাগ আকারে ছিল তাই না? আচ্ছা, যদি কেউ না বুঝেন তাহলে আরেকটু ভাঙা দিই। তার আছে অনেকে যে এখানে সব এক হয়ে যাওয়ার কারণে এটা গ্যাঞ্জাম লাগছে। দেখেন 1 আর 1 গুণ করলে 1 হয়, ইন্টু n ডিভাইডেড বাই কত 100। যদি আমি এই অংশটাকে যদি পুরোপুরি গুণাকারে গিয়ে লিখি, এই 1 গুণ করলে 1ই হবে, আর এই n কে এনে বসাই দিলাম ডিভাইডেড 100। এবার এই 100 সাথে 1 গুণ করলে কি হবে, এরকম হবে না, 1 ইন্টু 100। এবার এই 1 এখানে গুণাকারে ছিল, এই পাশে চলে আসলে ভাগ, সমান সমান n, 1 1 কাটা, n ইকুয়াল 100। আশা করি এখন ক্লিয়ার। চলেন পরবর্তী প্রশ্নে আগাই। প্রিন্সিপাল অ্যামাউন্ট এখনো বের করি নাই, আমরা এটা শিখি নাই। তারপরে আমাদের হয় নাই এখনো চক্রবৃদ্ধি সুদ। তো আচ্ছা, একই জাতীয় প্রশ্ন যেগুলো আছে এগুলো কিন্তু আপনাদেরকে করতে দিব। চলেন এই একটা কোশ্চেন দেখি। শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে 400 টাকার কত বছরে 400 টাকার সুদ কত বছরে 100 টাকা হবে? সূত্র একটাই, এটা আপনারা পারবেন। দেখি আপনারা নিজেরাও ট্রাই করেন, আপনারা নিজেরাও এটা ট্রাই করেন। হ্যাঁ, আমি তো করে দিবই, আপনারা আগে ট্রাই করেন দেখি পারেন কিনা। একই নিয়মের শুধু বছর জানতে চাইছি, সেম জিনিস। একটা কিন্তু প্রশ্ন আপনাদের দেখাই দিছি। কত আসছে? ওকে, 5 বছর অনেকে অ্যান্সার করছেন। চলেন আমরা মিলাই দেখি 5 বছর আসছে কিনা। 5 বছর কারেক্ট অ্যান্সারই হওয়ার কথা। বার্ষিক 5 টাকা, শতকরা বার্ষিক 5 টাকা। আর এর ভ্যালু হচ্ছে গিয়ে তাহলে কত? আর এর ভ্যালু হচ্ছে 5%, তাহলে 5/100। কত টাকার? 400 টাকার। প্রিন্সিপাল অ্যামাউন্ট কত টাকা? 400 টাকা। 400 টাকার সুদ, 400 টাকার সুদ কত বছরে? তাহলে 400 টাকার সুদ কত বছর এন জানতে চেয়েছে, সুদ কত টাকা হবে? 100 টাকা হবে। তাহলে এই দুটো জিরো, এই দুটো জিরো কেটে দিলাম। এবার এখানে থেকে যাচ্ছে 100, 4 আর 5 গুণ করলে হয় 20। এখানে গুণ আকারে ছিল, এই পাশে চলে আসলে ভাগ, সমান সমান হচ্ছে n, 5 20 100, বা n ইকুয়াল কত? n ইকুয়াল 5। তার মানে অ্যান্সার হচ্ছে গিয়ে 5 বছর। ভেরি গুড, 5 বছর কারেক্ট আছে। চলেন আমরা পরবর্তী প্রশ্নে আগাই। আচ্ছা, এই কোশ্চেনের পরিবর্তন কি আছে? পরিবর্তন তেমন কিছুই নাই, কিন্তু তবুও কেন দেখাই দিতে চাচ্ছি একটাই কারণে, যে অনেকে যে ভুলটা করবেন, গিয়ে দেখা যাচ্ছে কোশ্চেন ভালো মতো না পড়েই লেখা শুরু করে দিবেন, এবং গিয়ে যে কমন ভুলটা করবেন, এখানে প্রশ্ন বলছে সুদ আসলে, এই জায়গাটায় গিয়ে ভুলটা করবেন। খেয়াল করেন, বার্ষিক শতকরা 5 টাকা হার সুদে কত সময় 300 টাকা সুদে আসলে 405 টাকা হবে। আচ্ছা, বছর জানতে চাইছে, কত সময়, তার মানে বছর জানতে চাইছে। ইট মিনস প্রশ্ন থেকে আপনার কাছে এন এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে। তাহলে বাকি ইনফরমেশন গুলো কি আছে? শতকরা 5 টাকা হার সুদে, তার মানে সুদের হার 5%, তাহলে 5/100। 300 টাকা, তার মানে আসল টাকা এখানে কত? 300 টাকা। এবার আসেন, আপনার দরকার হচ্ছে সুদ। সুদ আপনার কাছে কি এখানে ডিরেক্ট বলা আছে? ডিরেক্ট এখানে কিন্তু সুদ বলা নাই। অথবা কেউ যদি সরাসরি 405 টাকা লেখেন, তাহলে কিন্তু কি হচ্ছে? ভুল হচ্ছে। 405 টাকাও লেখা যাবে না। কেন লেখা যাবে না? প্রশ্ন উল্লেখ করে দিছে, এই যে অ্যামাউন্ট 405, এটা সুদে আসলে মিলে, তার মানে এখানে 405 টাকা সুদ লেখা যাবে না। এখানে সুদ লিখতে হলে লিখতে হবে কত টাকা? 105 টাকা। কিভাবে 105 টাকা হলো? সুদ আসলে 405, আর এখানে আসল হচ্ছে 300, বিয়োগ করে দিলে আসে কত? এই 105। এবার কি করব আমরা? এই দুটো জিরো কেটে দিব, বা 105 3 5 এখানে হয় 15, 15 দ্বারা ভাগ করে দেই,
ভাগ করে দিলে আমাদের এখানে অ্যান্সার চলে আসবে কত 7। n সমান সমান 7। 105 কে 15 দ্বারা ভাগ করলে 7 পাওয়া যায়। অনেকে 7 অ্যান্সার করেছেন, 7 কারেক্ট অ্যান্সার আছে। পরবর্তী প্রশ্নে যাই। সেম কোশ্চেন এখানেও সুদ আসলে বলা আছে, কি বলে আসলটা বাদ দিয়ে সুদ বের করে নিব আমরা। হ্যাঁ, সেম কোশ্চেন ঠিক আগেরটার মতো করে নিব আমরা। আচ্ছা, ভিন্ন কি আছে? এই যে আসেন, আপনাদেরকে বলছিলাম ওই যে সুদ আসলে এত গুণ, ওই যে গুণ দিয়ে যে প্রশ্ন, সেটা সুদের হার দিয়ে জানতে চাওয়া হয় আর বছর দিয়ে জানতে চাওয়া হয়। এই যে দেখেন, বলছিলেন যে বছর দিয়ে একটা দেখান, আমরা ওখানে দেখায় আসছিলাম, আর বলছিলাম পরবর্তীতে বছর থেকে যেটা পাবো সেটা আপনাদের করে দেখাইতে হবে। এবার করেন, এই প্রশ্ন সলিউশন করে আমাকে অ্যান্সার দেন। এই প্রশ্ন সলিউশন করে অ্যান্সার দেন। ওকে, 20 বছর আসছে, 20 বছর আসছে। তাহলে এখানে আমরা বলছিলাম সূত্র কি, যত গুণ বিয়োগ 1 ডিভাইডেড বাই হচ্ছে সুদের হার ইন্টু কত 100। তাহলে এখানে কত গুণের কথা বলছে, দ্বিগুণ। তাহলে 2 মাইনাস 1, সুদের হার কত এখানে 5 ইন্টু কত 100। 2 থেকে 1 বাদ দিলে কত থাকতেছে 1/5 ইন্টু 100। তাহলে কাটাকাটি করলে 20। তার মানে অ্যান্সার হচ্ছে কত বছর, এই যে 20 বছর অ্যান্সার। চলেন আমরা পরবর্তী প্রশ্নে আগাই। 20 অ্যান্সার অনেকেই করছেন, আরেকটু আছে। পরবর্তী প্রশ্নে আগাই, দেখি কি আছে। সেম কোশ্চেন করে নিবেন। ওকে, একই কোশ্চেন, শুধু এখানে একটা জিনিসের পার্থক্য আছে। সে পার্থক্যটা হচ্ছে কি, এখানে সমস্ত আকারে দেওয়া আছে। সমস্তটাকে ভেঙে নিবেন, 3 24 আর 25, তার মানে 25 বাই কি বসবে 8 বসবে। ওকে, এটাকে শুধু ভেঙে নিবেন। কি লিখবেন, যত গুণ, কত গুণ বলছে 3, তাহলে আমরা লিখবেন 3 মাইনাস 1 ডিভাইডেড বাই কত লিখবেন 25 বাই কত 8 ইন্টু 100 লিখবেন। আমার মনে হয় না এই ইকুয়েশনটা ভাঙতে খুব একটা কষ্ট হবে, কারণ আমি অর্ধেক লিখেই দিছি। বাকি ইকুয়েশনটা নিজেরা করবেন, নাকি করাই দিতে হবে? হ্যাঁ, হ্যাঁ, এইটার কি হবে, উল্টাই যাবে। 8 উপরে 25 নিচে ইন্টু কত 100। 4 25-এ 4 32, 32 দুগুণে 64 আছে, কোথায় আছে গ নাম্বার, এই তো হয়ে গেল। আচ্ছা, আপনি যেটা করবেন, যেগুলো বাইকাস দিচ্ছে ওগুলো খাতায় তোলার সময়, বা এখন যদি আমি সেই সুযোগ দিতে চাই, আপনাদের পরবর্তী প্রশ্নগুলো করতে পারবে না। এর জন্য আমি ওই প্রশ্নগুলোর ওইখানে এসে একটু ব্রেক দিই, যাতে আপনি রেকর্ড ক্লাসের সময় সেই কোশ্চেন গুলো তুলে নিতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। বা অথবা আমি যে 2 4 5 সেকেন্ড যে থামি, ওই সময় পারলে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। ঠিক আছে।
এখানে বলতেছে 8 নাম্বার কোশ্চেন, একই হার মুনাফায় যে কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? ভালোভাবে খেয়াল করেন। একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে, তার মানে এখানে একই হার মুনাফা বলতে এখানে মুনাফার হার দেয়া নাই, যেটা আপনাকে কি করে নিতে হবে, বের করে নিতে হবে। কোন আসল কয় বছরে? 6 বছরে। তার মানে এই জাতীয় প্রশ্ন আমরা বলছিলাম দুই ভাবে জানতে চাই, একটা হয় বছর দিয়ে, না হয় সুদের হার দিয়ে। তো প্রথম লাইনে যেটা আছে সেইখানটায় আপনাকে সুদের যে হার, সুদের হারটা বের করতে হবে। প্রথম লাইন থেকে আপনি নির্ণয় করতে পারবেন সুদের হার, আর ওই সুদের হার দিয়ে আপনি প্রশ্নে যেটা জানতে চাইছে কি বছর, সেটা বের করতে পারবেন। এতক্ষণ পর্যন্ত ওই যে দ্বিগুণ 3 গুণের প্রশ্ন আলাদা আলাদা ভাবে সলভ করছেন, হয় সুদের হার নির্ণয় করছেন বা বছর দিয়ে প্রশ্নটা আসছে, এই তো। এখন যে প্রশ্নটা দিছে এই প্রশ্নটা সুদের হার বছর একসাথে মিলাই দিছে, মজার কোশ্চেন। তা প্রথম লাইন থেকে আমি কি করব, সুদের হারটা আগে নির্ণয় করব, সুদের হার নির্ণয় করে এরপরে ওইটা দিয়ে বছর নির্ণয় করব। তাহলে আসেন, সুদের হার নির্ণয় করার সূত্র কি ছিল, যত গুণ বিয়োগ 1, কত গুণের কথা বলছে, দ্বিগুণ, তাহলে 2 থেকে 1 বাদ, ডিভাইডেড বছর কত 6, ইন্টু কত বসাবো 100। তাহলে এখান থেকে কি পাচ্ছি, 1/6 ইন্টু কত 100 পাবো, এই তো। কি চলে আসলো, তাহলে আমি লিখতে পারি 100 বাই কত 6 রেখে দিলাম, কাটাকাটি করলাম না, 100/6 রেখে দিলাম, এত পার্সেন্ট, তাই তো সুদের হার আমি কাটাকাটি করলাম না, 100/6 রেখে দিলাম। এবার আমার দরকার আলটিমেটলি কত বছরে তা মুনাফা আসলে কি হবে, 3 গুণ হবে, বছর দরকার, উত্তর হিসেবে দরকার বছর। এবার আমি কি করব, যত গুণ 3 গুণ বিয়োগ 1 ডিভাইডেড সুদের হার বসাবো, সুদের হার কত পাইছি 100/6, তাহলে এই যে লিখলাম 100/6 ইন্টু কত দিব 100। তাহলে এখান থেকে আমি লিখবো কি 2, এরপরে 6 উপরে যাবে, 100 নিচে আসবে, ইন্টু কত লিখবো, এই যে এই 100 বসাই দিলাম। এই যে এই ভগ্নাংশটা এটা গুণাকারে নিয়ে আসলে কি হবে, 6 উপরে যাবে, 100 নিচে আসবে, 100 আর 100 কাটা, 6 দুগুণে 12, অ্যান্সার 12, এই যে 12 বছর। তাহলে আগের প্রশ্নগুলোতে হয় শুধু আমি সুদের হার নির্ণয় করছি, অথবা আমি আলাদা করে কোন প্রশ্নে গিয়ে বছর নির্ণয় করছি, মানে আলাদা আলাদা ভাবে জানতে চাইছি। কিন্তু এই প্রশ্নের মধ্যে আমাকে দুইটা জিনিসই দিয়ে দিছে, এক জায়গায় সুদের হার নির্ণয় করে সেটা আরেক জায়গায় বসিয়ে বছর নির্ণয় করতে হয়েছে। ওকে, এই হচ্ছে গিয়ে প্রশ্ন। 12 অনেকে অ্যান্সার করছেন, 12 কারেক্ট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্নে আগাবো আমরা। আচ্ছা, আমরা একটু শুনেন, আর 2টা টাইপ বাকি আছে, এই 2টা টাইপ আমি দেখাই দিই, এরপরে আপনারা নিজেদের মতো করে ম্যাটেরিয়াল বা বই থেকে প্র্যাকটিস করেন। হ্যাঁ, আচ্ছা, আসল শেখাটা বাকি আছে, আর চক্রবৃদ্ধি সুদের প্রশ্ন বাকি আছে। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের থেকে একটা প্রশ্ন দেখাইলেই আপনি নিজের থেকে করতে পারবেন। ওকে, আমার হাতে এখনো 15 মিনিট সময় বাকি আছে, তো এই 15 মিনিট সময় তো আমি ক্লাস নিব। এই 15 মিনিট সময়ের মধ্যে আসল আর ওই চক্রবৃদ্ধি সুদটা দেখানো যাবে। একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। আপনারা তো দ্রুত মানে অধৈর্য হয়ে গেলে চলবে বলেন? ঠিক আছে যে স্যার একসাথে এতগুলো প্রশ্ন নিতে পারতেছি না, সময় যেহেতু আছে আমরা একটু দেখি। কোনো কারণে যদি আপনি পরবর্তীতে না বুঝে থাকেন, না পারেন, কোন ক্লাসে বললেন, আমরা পরবর্তীতে আবার দেখবো, সমস্যা নেই। ঠিক আছে, আসল চলেন, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা সবচেয়ে বেশি সংখ্যক পাবেন আপনি হচ্ছে গিয়ে লিখিত পরীক্ষায়। এটাকে 3 স্টার করে রাখেন। লিখিত পরীক্ষায় সুদ কষার থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতেছে, সুদ আসল 1000 টাকা হলে, সুদ আসল মানে কি, এখানে সুদ এবং আসল একত্রে বলা আছে। সুদ আসল 1100 টাকা হলে এবং সুদ আসলের 8/3 অংশ হলে
আসল কত, আসল জানতে চাইছে। এই প্রশ্ন লিখিত আকারে আমি দেখাই দিচ্ছি, খেয়াল করেন। লিখবেন হচ্ছে যে ধরি আসল সমান সমান x টাকা, আসল x টাকা ধরলাম আমি, হ্যাঁ। অতএব সুদ সমান সমান x এর 3/8 বা 3x/8 টাকা। তিন এক্স বাই 8 টাকা। তাহলে আমরা কি করলাম, প্রথমে আসল নির্ণয় করে নিলাম, আসল ধরে নিলাম, আসল ধরে নিলাম কত টাকা, এক্স টাকা। আসল যদি আমি পেয়ে যাই তাহলে আমি সুদটাকে নির্ণয় করতে পারবো। কেন? কারণ সুদ হচ্ছে আসলের 3/8 অংশ। আসল যেহেতু এক্স, এক্স এর 3/8 মানে 3x/8। এবার আমি লিখতে পারি, অতএব প্রশ্ন মতে x যোগ 3x/8 সমান সমান 1100 টাকা। এটা আবার কই পেলেন? প্রশ্নের শুরুতে কি বলছে বলেন তো? সুদ আসল। সুদ আসল মানে কি? সুদ এবং আসল। সুদ পাইছেন কত? সুদ পাইছেন 3x/8, এই যে লিখলেন 3x/8। আসল পাইছেন কত? আসল পাইছেন x, এই যে লিখলেন x। এই দুটাকে যোগ করেন, এখানেও তো তাই করছে, সুদ যোগ আসল। এই যে সুদ, এই যে যোগ আসল, এটা সমান সমান 1100। ভুল কিছুই লিখি নেই আমরা, তাই না? বা 8x যোগ 3x ডিভাইডেড বাই 8 সমান সমান 1100 টাকা। এই পাশে লিখে দেই, 8x আর 3x যদি আমি প্লাস করি তাহলে আমি পাবো হচ্ছে 11x ডিভাইডেড বাই 8 সমান সমান 1100 টাকা। বা 11x সমান সমান 8 ইন্টু 1100, বা x কে রেখে দিলাম 8 ইন্টু 1100 ডিভাইডেড বাই 11, 11 আর এইখানে 1100 কেটে দিলে আমি পাবো হচ্ছে গিয়ে 100, বা x ইকুয়াল কত? 800। এই যে x মানে কি? x মানে আমরা এখানে ধরছিলাম আসল। আসল জানতে চাওয়া হয়েছে, আসল 800 টাকা। দ্রুত কমেন্ট করেন, খাতায় দ্রুত লিখবেন, দ্রুত কমেন্ট করেন। ঠিক আছে? ক্লিয়ার কিনা? একেবারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা সবচেয়ে বেশি আসে হচ্ছে রিটেনে। রিটেনে আপনি অনেকবার পাবেন। রিটেনে আপনি আরেকটা যেটা পাবেন, এই 1100 টাকার বদলে আপনি এখানে 5500 টাকা পাইতে পারেন, 6600 টাকা পাইতে পারেন, 5500 বা 6600 এরকম পাবেন। অ্যামাউন্ট 1100 না এসে অন্য কোনোটা আসলে ভয় পাওয়ার আবার কোনো কারণ নাই। হ্যাঁ স্যার তো আমার 1100 দিয়া করাইছিল, আসছে তো 5500, আসছে তো 6600, তাহলে কেমনে করবো? হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ তো হবেই। প্রশ্নের সংখ্যা তো আর সবসময় একরকম দিবে না। তবে একটা জিনিস দেখবেন, সুদাসলটা পরিবর্তন হইলেও এই অংশটা পরিবর্তন হয় না। খেয়াল করেন, যদি আমি বলি আসল 5500 টাকা, আসল কি 5500, তাহলে এখানে কি আর আমি 1100 লিখতাম? কি লিখতাম? 5500 লিখতাম। এখানেও লিখতাম কি? এখানে লিখতাম হচ্ছে 5500। কাপড়ে খেয়াল করেন, এখানেও লিখতাম 5500, তাই না? এখানে লিখতাম 5500, এখানেও লিখতাম 5500। এবার দেখেন 5500 যদি কাটাকাটি করি তাহলে এখানে আর 100 পাইতাম না, কত পাইতাম? 500 পাইতাম। আর এখানে গুণ করলে কত পাইতাম? 4000 পাইতাম। এই হয়ে যেত অ্যান্সার। কথা বুঝছেন? তো এখানে 1100 না থেকে অন্য কোনো অ্যামাউন্টও থাকতে পারে। ঠিক আছে, চলেন পরবর্তী আরেকটা প্রশ্ন আমরা একটু দেখি, হচ্ছে আসল থেকে। হ্যাঁ, 2 নম্বর প্রশ্নটা দেখি। বলতেছে বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেয়া হলো, আসল কত ছিল? আচ্ছা আসেন, আই ইকুয়ালস পিএনআর, সরল সুদ, সূত্র এইটাই, আই ইকুয়ালস পিএনআর। ফাইন, বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেয়া হয়েছে। তাহলে 1680 টাকা মুনাফা দেওয়া হয়েছে মানে এটা হচ্ছে সুদ। কিছু টাকা ব্যাংক থেকে নেওয়া হয়েছে, কত টাকা জানি না, পি জানতে চাইছে, পি রেখে দিলাম।
কত বছর, ওই যে 1 বছর বলেই দিছে, কত পার্সেন্ট সুদের হারে, 15%। তাহলে এখানে 15/100। তাহলে এখানে আমি কি করব, 1680, 100 ভাগাকারে ছিল এই পাশে চলে আসলে গুণ, 15 গুণাকারে ছিল এই পাশে আসলে ভাগ, সমান সমান আমি কি রেখে দিলাম, পি রেখে দিলাম। কাটাকাটিতে চলে যাই, 5 দ্বারা কাট করলে 3, 5 দ্বারা কাট করলে 20, 3 দ্বারা কাট করা যাবে, 3 5 15, 3 6 18, এই 0 বা তাহলে এখানে 56 দুগুণ হচ্ছে 112, তাহলে 112 আর 2টা 0, 11,200। প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 11,200। কোথাও আছে, এই যে খ নাম্বারে আছে 11,200। এই যে সুন্দর অ্যান্সার করে ফেলছেন। দেখেন আপনাদেরকে শুরুতে বলছিলাম যে সূত্র, মজার বিষয় হচ্ছে গিয়ে সূত্র একটাই, সরল সুদের সূত্র একটাই। দেখেন এখন পর্যন্ত আমরা সূত্র পরিবর্তনই করি নাই। হ্যাঁ, ওই যে 2 গুণ 3 গুণে গিয়ে শর্টকাট একটা সূত্র আনছি, আমরা নিয়ম আনছি। তবে সরল সুদ অনেকে মনে করে অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। না, অনেক কঠিন না। আপনি হয়তো অনেক কিছু ধরতে পারেন নাই, এর জন্য আপনি মান বসাইতে পারেন না, উত্তর হয় না, এর জন্য আপনার কাছে কঠিন। তা আমরা দেখেন কত সুন্দর করে ধরে ধরে পড়লাম, কয় সূত্রের উপরে, 1 সূত্রের উপরে পড়লাম। এর থেকে আর কি সহজ চান? বাসায় শুধুমাত্র কি দরকার, বেশি বেশি প্র্যাকটিস দরকার। বলাই আছে 1 বছর পর 1680 টাকা কি পাওয়া যায়, মুনাফা দেওয়া। মুনাফার সুদ কি একই না? কথা বুঝাইতে পারছি? ক্লিয়ার? ভেজাল আছে? ভেজাল নাই। আচ্ছা, আমরা একটু চলে যাব চক্রবৃদ্ধিতে যাই। আচ্ছা, এইখানে কিছু প্রশ্ন আছে, এগুলো আপনারা নিজেরা কইরেন। আচ্ছা, এই একটা কোশ্চেন দেখাই যায় একটু চক্রবৃদ্ধিতে। আগে এই টাইপের 2টা প্রশ্ন থাকতে পারে, এটা একটু দেখা যায়। সুদের হার 9% হতে কমে কত পার্সেন্ট হয়ে গেছে? আচ্ছা, 9% থেকে কমে কত পার্সেন্ট? 4% হয়েছে। তার মানে কত পার্সেন্ট কমছে বলেন তো? এক ব্যক্তির আয় 2 বছরে কত টাকা কমে গেল? 50 টাকা কমে গেছে। আচ্ছা, তাহলে তার মূলধন কত? 2 বছরে কত টাকা কমছে? 50 টাকা। তাহলে 1 বছরে কত কমবে? আচ্ছা দেখেন, আমার দরকার নাই, ইকুয়ালস পেন এর মান বসাই। প্রিন্সিপাল দরকার বছর 2, সুদের হার কত? 5%। দেখি হওয়ার তো কথা। 5 20 কত? 10। 500 আছে না? এই যে 500 টাকা। দেখেন আমরা কিছুই করি নাই, একটাই যথেষ্ট, একে বলে একের ভিতর সব। দেখেন এখানে আমরা জাস্ট একটা বাড়তি জিনিস দেখছি, যে আপনি বিনিয়োগ করছিলেন 9% হারে, এখন সেটা কমে 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 কত পার্সেন্ট হয়ে গেছে? 4%। তার মানে আপনার এটা কমে গেছে কত পার্সেন্ট, হ্রাস পাইছে কত পার্সেন্ট? 5%। তাহলে সুদের হারটা বেসিক্যালি 5% হওয়ায়, মানে 5% কমে যাওয়ায় এক ব্যক্তির আয় 2 বছরে, তাহলে বছর 2 পাইছি, 50 টাকা আয় কমে গেছে। তাহলে সুদ যেই আয়টা আসতো, আয় কি আসতো? সুদটাই তো তার আয় হিসেবে আসতো নাকি? সে যে টাকা ইনভেস্ট করছে এর উপরে যেটা আয় আসতো সেটা কি? সুদ বা মুনাফা। ওই মুনাফাই কমে গেছে কত টাকা? 50 টাকা। তাহলে আমি এখানে মান পাইছি, কিন্তু আয় পাইছি হচ্ছে 50 টাকা। প্রশ্নেই বলা আছে প্রিন্সিপাল জানতে চাইছে মূলধন কত, এই যে প্রিন্সিপাল রেখে দিছি। নাম্বার অফ ইয়ার বলে দিছে কত? 2 বছর, এই যে রেখে দিছে 2 বছর। সুদের হার 5%, 5% কিন্তু প্রশ্নে পান নাই, 9 থেকে 4 বিয়োগ করে পাইছেন। ওকে, এইখান থেকে কাটাকাটি করে আমরা 500 পাইছি। আশা করি সবাই ক্লিয়ার। পরবর্তীতে এখন আমরা চলে যাব একটু চক্রবৃদ্ধি সুদে। চক্রবৃদ্ধি সুদ থেকে একটা প্রশ্ন দেখি আমরা, তারপরে আমরা ক্লাস ক্লোজ করব। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদের জন্য সূত্র হচ্ছে গিয়ে, হ্যাঁ, P equals P into 1 plus R divided by 100 to the power n। এটা হচ্ছে গিয়ে চক্রবৃদ্ধি সুদের প্রশ্ন সলিউশনের সূত্র। এই সূত্রে ফেলে আপনাকে চক্রবৃদ্ধি বা যৌগিক মুনাফাটা নির্ণয় করতে হবে।
আপনি সবকিছু অলরেডি জানেন। পি মানে প্রিন্সিপাল, আর মানে সুদের হার, এন মানে হচ্ছে গিয়ে বছর, আর সি মানে আমরা বলি ইংরেজিতে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ, বাংলায় বলি। হ্যাঁ, এবার আসেন, প্রশ্ন বলতেছে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার, আসল টাকা এখানে কত? 8,000, কত বছর? 3 বছরে চক্রবৃদ্ধি মূলধন কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। তাহলে আমি এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট পাচ্ছি 8,000, এক যোগ সুদের হার আমাকে বলা হচ্ছে কত? 10%, তাহলে আর এর ভ্যালু হচ্ছে 10/100। এরপরে কি বলতেছে? 3 বছর, তাহলে এন এর ভ্যালু হচ্ছে এখানে 3, উপরে 3 লিখে দিলাম। এবার 8,000 আমরা এখানে রেখে দিলাম, 0 আর 0 কেটে দিলাম, তাহলে থেকে যাচ্ছে এখানে 1 যোগ 1/10, তার উপরে কত? পাওয়ার 3, বা 8,000 ইন্টু, এদেরকে লসাগু করলে আমি কত পাবো? নিচে পাবো হচ্ছে গিয়ে 10, 10 আর 1 গুণ করলে 10, যোগ 1, এর উপরে পাওয়ার 3, 8,000 ইন্টু পাচ্ছি কত? 11/10, এর উপরে পাওয়ার 3, এরপরে 8,000 পেলাম। এবার 11/10 কয়বার আছে? উপরে যেহেতু পাওয়ার 3, তার মানে এটাকে আমি ভেঙে লিখলে 3 বার লিখতে পারি, পারি না? এক আপনি গুণ করে দিতে পারেন, 11কে 3 বার গুণ করেন, আবার 10কেও 3 বার গুণ করেন, এটা একটা করতে পারেন। গুণ করলে আপনার সংখ্যাটা বড় হবে। আর যদি গুণ না করেন, ভেঙে ভেঙে লিখেন, তাহলে সংখ্যাগুলো ছোট আকারে থাকবে, কাটতে সুবিধা হবে। এই জিরোটা কাটলাম, এই জিরোটা কাটলাম, এই 0 আর এই 0 কেটে দিলাম। এবার 11 আর 11 গুণ করলে হয় 121, 121 আর 11 গুণ করলে হয় 1331, 1331 আর হচ্ছে গিয়ে 8 গুণ করব, তাহলে 8, 3 × 24 4, হাত থেকে 2, 3 × 24 আর 2 26, 6, হাত থেকে 2, 8 আর 2 10, তাহলে 10,648, 10,648 আছে। তাহলে কোন অপশন কেটে নিতে হবে? গুণ ঠিক আছে কিনা আমরা আরেকবার চেক করি। এইখানে কোনো ভুল নাই। 11 আর 11 121, 121 আর 11 1331, 1331 আর 8 গুণ করছে, 8 × 8, 3 × 24 আর 2 3 8 24, 24 আর 4, হাত থেকে 2, 3 × 24 আর 2 26, হাত থেকে 2, 8 × 8 আর 2 10, এটাই আনসার। কোন অপশন কেটে নিতে হবে? অপশন ভুল আছে। হ্যাঁ, এখন আপনারা যেটা করবেন, ধৈর্য সহকারে বাসায় এই টপিকটা সর্বোচ্চ গুরুত্ব বোঝেন, সর্বোচ্চ যতগুলো টপিক পাটিগণিত থেকে পড়তে হয়, গুরুত্বপূর্ণ যে টপিক পাটিগণিত গুলো থেকে পড়তে হয়, তার মধ্যে এইটা হচ্ছে গিয়ে অন্যতম। এখান থেকে সব সময় পরীক্ষায় প্রশ্ন আসবেই এবং আসছেও। সামনের দিনগুলোতে যে পরীক্ষা আমরা ফেস করব, সেই পরীক্ষাগুলোতেও দেখবো সুদ কষা থেকে প্রশ্ন আসছেই। অতএব এই টপিকটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা বাসায় পড়বো। হ্যাঁ, আজকে এই পর্যন্ত রাখলাম। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।